আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ষষ্ঠ শ্রেণীর একাডেমিক অনলাইন প্রোগ্রাম 2025 এর আজকের বাংলা ফ্রি ক্লাসে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবকিছু ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা, স্ক্রিন ক্লিয়ার কিনা একটু জানাই। সবাই একটু জানাই। হ্যাঁ, সবার দিক থেকে সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাই। আমরা আর 1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করে দিব। আজকে আমাদের সাথে শরীফ ভাইয়া থাকবেন। তোমাদের সাথে আজকে যে ক্লাসটা আছে সেটা কন্ট্যাক্ট করবেন। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে ক্লাস রিলেটেড, সেটা অবশ্যই তোমরা টিচার ইনবক্সে করবা। আচ্ছা, আরেকটা ব্যাপার তোমাদেরকে মনে করাই দিচ্ছি। গতকাল যে আমাদের ক্লাসটা হয়েছিল সেটার উপরে আজকে যে একটা এক্সাম ছিল, ডেইলি এক্সাম, তোমরা সবাই কি পার্টিসিপেট করেছো? সবাই এক্সামটা দিছো কিনা একটু জানাই। আমাদের কিন্তু প্রতিদিন একটা ক্লাস হওয়ার পরে এটার উপর একটা পরীক্ষা হয়। যেমন আজকের যে ক্লাসটা হবে সেটার উপর পরবর্তী যে ক্লাসটা, যেটা শনিবারে হবে, তোমাদের সেই ক্লাসের দিন তোমাদের আহ, পরীক্ষাটা হবে। গতকাল যেই ক্লাসটা হয়েছিল এই ক্লাসের উপরে আজকে তোমাদের একটা পরীক্ষা থাকবে অনলাইনে। সেটা তুমি সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত যে কোনো সময় আমাদের ওয়েবসাইটে জয়েন করে তুমি এক্সামটা দিতে পারবা। হ্যাঁ, তুমি সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই টাইমের মধ্যে তুমি জাস্ট আমাদের যে আইডি আছে, তোমার যেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড, ওইটা দিয়ে লগ ইন করে তুমি জাস্ট এক্সামে ক্লিক করে লাইভ এক্সাম তুমি এক্সামটা দিয়ে দিতে পারবা। যেহেতু এমসিকিউ এক্সাম তুমি জাস্ট ওইখানে গিয়ে স্টার্ট এক্সামে দিলে একটা কোশ্চেন থাকবে, কোশ্চেনের পাশে তোমার অপশনগুলো থাকবে। যেহেতু মাল্টিপল চয়েস কোশ্চেনের পরীক্ষা এমসিকিউ, তুমি জাস্ট একটা যেটা সঠিক উত্তর এটাতে টিক চিহ্ন দিয়ে সাবমিট করে দিলে হয়ে যাবে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ অনেককেই, কারণ তারা পরীক্ষাটা দিয়ে দিয়েছো। আর যারা এখনো পরীক্ষাটা দাওনি, যেহেতু এই ক্লাসটা শেষ হবে তোমাদের 7:30টার পর, তুমি ক্লাসটা শেষ করে গতকালের যে পরীক্ষাটা আছে সেটা তুমি অ্যাটেন্ড করতে পারবা। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসে চলে যাচ্ছি। যেহেতু এখন দেখতে পাচ্ছি সবাই জয়েন করে ফেলেছো এবং সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ, আমরা ক্লাসে জয়েন করে ফেলবো। ওকে, আর তোমাদের অবশ্যই সবকিছু লেখা যত আছে তুমি টিচার ইনবক্সে লিখবা। ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আমরা ক্লাসে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। নতুন বছরের শুভেচ্ছা। আশা করি নতুন বছরে তোমরা সবাই ভালো আছো। কে কেমন আছো সবাই কিন্তু চাইলে আমাকে জানিয়ে দিতে পারো। আর ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে কিনা, সবকিছু তোমরা আমাকে জানিয়ে দাও। যারা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তোমরা কেমন আছো তোমরা সকলে জানিয়ে দাও আমাকে। আর নতুন বছরে কি ভালো না থেকে থাকা যায়? এই নতুন বছরে আমরা কি শুধু বছরটা নতুন পেয়েছি? না, আমরা কিন্তু অনেক কিছু নতুন পেয়েছি। তোমরা অনেকেই নতুন বই পেয়েছো, অনেকেই কিন্তু নতুন একটা আমরা বিদ্যালয় পেয়েছি। আগে ছিলাম আমরা কোথায়? প্রাথমিক বিদ্যালয়ে। এখন কি আর আমরা প্রাথমিক বিদ্যালয়ে আছি? না, আমরা এখন কোথায় বলি? হাই স্কুল, অর্থাৎ উচ্চ বিদ্যালয়ে রয়েছি, তাই না? তাহলে এত নতুন নতুন জিনিস পেয়ে কিন্তু সবাই ভালো আছি। অনেকে উত্তর দিয়েছো। আহ যারা বই পাওনি, পেয়ে যাবা। তানহিরাত, তুমি বলেছো ভালো আছো, আমিও ভালো আছি। মুবাশিরা, বই পেয়ে যাবা, কোনো চিন্তা নেই। তাহলে আমরা কিন্তু আমাদের ক্লাসটা শুরু করতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের ক্লাস শুরু করার আগে অবশ্যই তোমাদের কাছে যেন খাতা ও কলমটা থাকে। তোমরা সবাই রেডি হও এবং তাহলে আমরা আমাদের আলোচনায় চলে যাই। ওকে, তাহলে দেখতে পাচ্ছ আজকে আমাদের বাংলা ক্লাস, তাই না? বাংলা ক্লাসে আমরা কিন্তু ক্লাস 5 পর্যন্ত যা পড়েছি, 6-এ আসার পর আমরা কিন্তু নতুন কিছু পাবো। নতুন জিনিসটা কি? আজকে আমাদের এই ফ্রি ক্লাসের একটা উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে এটা পরিষ্কার করা, তোমরা যে ক্লাস 6-এ এসেছো, বাংলায় তোমাদের আসলে কি কি থাকবে সেটা তোমাদের জানা প্রয়োজন না? তোমাদের পরীক্ষাটা কিভাবে হবে, পরীক্ষার মান বন্টনটা কি, পরীক্ষার প্রশ্নটা কেমন, এই বিষয়গুলো কিন্তু জানা দরকার, তাই না? তাই আমরা আমাদের আজকের আলোচনা শুরুতেই এই একটু মান বন্টন নিয়ে কথা বলবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলা ক্লাস আজকে। তাহলে বাংলা ক্লাসে আমরা যেটা করতে পারি, আমরা প্রথমে মান বন্টন নিয়ে কথা বলতে পারি। আমাদের বাংলা প্রথম পত্রে বলো তো কত নম্বরে পরীক্ষা হবে তোমাদের টোটাল? আমাদের কিন্তু বাংলা প্রথম পত্রে 100 নম্বরে পরীক্ষা হবে। অর্থাৎ নম্বর থাকবে কত? 100। এই 100-র দুইটা ভাগ থাকবে। একটা ভাগ থাকবে আমাদের এমসিকিউ প্রশ্ন। কি প্রশ্ন? এমসিকিউ প্রশ্ন। এবং এই এমসিকিউ প্রশ্নটা কি? আরেকটা অংশ থাকবে আমাদের সৃজনশীল প্রশ্ন। আমাদের বাংলা পরীক্ষায় 100 নম্বরে হবে, এর মধ্যে এমসিকিউ থাকবে 30টা, 30টার জন্য 30 নম্বর। এবং সৃজনশীল অংশে আমাদের সৃজনশীলটা কি? আমরা কিন্তু প্রশ্নের ধরন দেখব,
সৃজনশীল আমরা যে গদ্য এবং পদ্য পড়ব অর্থাৎ গল্প এবং কবিতা পড়ব, সেখান থেকে কিন্তু আমাদের সৃজনশীল প্রশ্ন আসবে। প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের জন্য 10 নম্বর থাকবে। 11টা সৃজনশীল প্রশ্নের মধ্যে আমাদের উত্তর করতে হবে 7টি, অর্থাৎ টোটাল সৃজনশীল থাকবে হচ্ছে আমাদের 11টি। আমরা উত্তর করব কয়টি? 7টি। সেটা আমরা সামনে আরো দেখব। এমসিকিউ থাকবে আমাদের 30টি। তাহলে আমি আশা করি আমরা কিন্তু কি বাংলাতে আমাদের কি কি ছিল, আমাদের বাংলা পরীক্ষাটা কিভাবে হবে বুঝেছি কি বুঝি নাই, আমরা কি বুঝতে পেরেছি? সবাই কি ক্লিয়ার? সবাই যদি ক্লিয়ার হও আমাকে একটু জানিয়ে দেও তো। দেখো তোমাদের সামনে কিন্তু ইয়েস নো এর একটা অপশন আছে। তোমরা কি বুঝতে পেরেছো সকলে যে আমাদের ক্লাস 6 এর বাংলার মান বন্টনটা কিভাবে হবে, বাংলার প্রশ্নের ধরনটা কিভাবে হবে, সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ আসবে। আমরা কিন্তু সেই প্রশ্ন প্র্যাকটিস আজকে করব। সবাই কি বুঝেছো? হ্যাঁ, তোমরা অনেকেই উত্তর করেছো, বুঝেছো, তার মানে আমি কিন্তু তাহলে পরবর্তীতে চলে যেতে পারি। তাহলে আমরা একটু পড়ে যাই। তাহলে আজকে আমরা শুরু করব আমাদের একটি গল্প দিয়ে। গল্পটার নাম কি? গল্পটার নাম হচ্ছে সততার পুরস্কার। সততার পুরস্কার। সততা বলতে কি বুঝি আমরা? সততা হলো সৎ লোকের একটা গুণ। কাদের গুণ? সৎ লোকের গুণ। তাহলে আমরা সততা কাকে বলে সেটা কিন্তু জেনে গেলাম। এখন সৎ লোকের গুণকে যে সততা বলে, সৎ লোকের গুণগুলো কি থাকে তুমি একটু আমাকে বলো তো। সৎ লোক কি মিথ্যা কথা বলে? না, সৎ লোক সবসময় সত্য কথা বলে। সৎ লোক কারোর বিপদে সবসময় সাহায্য করে, তাই না? আমরা কিন্তু সৎ মানুষ বলতে কাকে বোঝাই সেটা আমরা জানি। অর্থাৎ আমরা দেখব আজকে সেই সততার কারণে, সেই সৎ লোক তার সততার কারণে একটা পুরস্কার পাবে। আসলে সততাটা কি সেটা আমরা দেখব। এই গল্পটা লিখেছেন আমাদের মুহাম্মদ শহীদুল্লাহ। অর্থাৎ এই গল্পের লেখককে মুহাম্মদ শহীদুল্লাহ। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তাহলে আমরা এই লেখক সম্পর্কে একটু জানতে হবে না? আমাদের কিন্তু আজকে এই লেখক সম্পর্কে জানতে হবে। তাহলে চলো দেখি এই লেখককে। আমাদের ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণ করেছেন 1885 সালে। জন্মগ্রহণ করেছেন 1885 সালে এবং মৃত্যুবরণ করেছেন 1969 খ্রিস্টাব্দে। অর্থাৎ তার জন্ম এবং মৃত্যু কিন্তু আমরা জেনে গেলাম। তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? তিনি ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছেন। পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলায় জন্মগ্রহণ করেছেন। তার আমরা গ্রামের নাম দেখতে পাচ্ছি কি? পেয়ারা গ্রাম। অর্থাৎ তিনি কত সালে জন্মগ্রহণ করলো, কোথায় করলো সেটা আমরা জেনে গেলাম। তিনি বহু ভাষাবিদ, অর্থাৎ তিনি অনেক ভাষা সম্পর্কে জানেন। বাংলা আমাদের একটি ভাষা, একই পাশাপাশি কি ইংরেজি ভাষা, তোমরা অনেকে ইংরেজি পারো। আরো কি বিভিন্ন ভাষা রয়েছে না? রয়েছে চাইনিজ, জাপানিজ, ইতালিয়ান, অনেক অনেক ভাষা রয়েছেন। আমাদের মুহাম্মদ শহীদুল্লাহ কিন্তু অনেক ভাষা জানতেন। তিনি পণ্ডিত ছিলেন, মানে অনেক জ্ঞানের অধিকারী ছিলেন। মোহাম্মদ শহীদুল্লাহ কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে বিএ অনার্স ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে এমএ ডিগ্রি লাভ করেন। তিনি তার শিক্ষা জীবন সম্পর্কে আমরা জানলাম। তিনি সিটি কলেজ থেকে কি করেছে? বিএ অনার্স করেছে এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ভাষাতত্ত্বে এমএ পাশ করেছে। তিনি ছিলেন সেই বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র। সেই বিভাগে তিনি ছিলেন কি? প্রথম ছাত্র। পরে তিনি প্যারিসে, প্যারিসটা মানে কি? আমাদের ফ্রান্সে। বাংলাদেশ একটা দেশ, আমরা কিন্তু ফ্রান্সকে চিনি। ঠিক ফ্রান্সের রাজধানীর নাম হচ্ছে প্যারিস। সেখানে তিনি সুবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি লাভ করেন। বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনায় তিনি অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন। অর্থাৎ আমরা যখন আরো বড় হব আমরা কিন্তু এই মুহাম্মদ শহীদুল্লাহর বিভিন্ন লেখা সম্পর্কে জানবো, তার বিভিন্ন কাজ সম্পর্কে আমরা জানবো। তিনি কিন্তু অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন বাংলা সাহিত্যের ইতিহাস রচনায়। বাংলা ব্যাকরণ সম্পর্কেও তার অনেক অবদান রয়েছে। বাংলা ব্যাকরণ রচনাতে তিনি কি করেছেন? তিনি বিভিন্ন গ্রন্থ লিখেছেন। কর্মজীবনে, অর্থাৎ তিনি কর্মজীবনে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। অর্থাৎ তিনি ছিলেন কি? প্রফেসর। ঠিক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমি পড়াশোনা করছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি কি ছিলেন? তিনি শিক্ষক ছিলেন, অর্থাৎ প্রফেসর ছিলেন, অধ্যাপক ছিলেন। ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে তিনি কিন্তু অনেক পুরস্কার পেয়েছেন। ছোটদের জন্য তার লেখা রচনাগুলোর মধ্যে রয়েছে আমাদের শেষ নবীর সন্ধানে এবং গল্প মঞ্জুরি। এই দুইটা কথা তোমাদের মনে রাখতে হবে। ছোটদের জন্য তার লেখা রচনাগুলো কোনগুলো? শেষ নবীর সন্ধানে এবং কি গল্প মঞ্জুরি। নাম দুইটা মনে রাখা যাবে।
শেষ নবীর সন্ধানে, আরেকটা কি বলো আমার সাথে, আরেকটা হলো গল্প মঞ্জুরি। তারপরে আমরা যাই তার সম্পাদনায় শিশু পত্রিকা আঙুর, অর্থাৎ এই আঙুর একটা পত্রিকার নাম। তোমাকে কিন্তু এমসিকিউ প্রশ্নে আসবে নিচের কোনটি মোহাম্মদ শহীদুল্লাহর পত্রিকার নাম, সেটা উত্তর কি হবে, হবে আঙুর। বাংলা ভাষা আঞ্চলিক অভিধান, এটা একটা বইয়ের নাম। এই বইটা তিনি সম্পাদনা করেছেন এবং এটা একটা অমর কীর্তি বাংলা ভাষার জন্য। মোহাম্মদ শহীদুল্লাহ মৃত্যুবরণ করেছেন ঢাকায়, এবং তার যে কবরটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে। হল হলো যেখানে ছাত্ররা থাকে বিশ্ববিদ্যালয়ে। তাহলে আমরা কিন্তু মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে সব জেনে গেলাম। তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কোথায় মৃত্যুবরণ করেছেন, কবে করেছেন, তার শিক্ষা জীবন কোথায় ছিল, তিনি কর্মজীবনে কোথায় শিক্ষক ছিলেন, এবং তার বিভিন্ন রচনা সম্পর্কে কিন্তু আমরা জেনে গেলাম। মোটামুটি একটা ধারণা হয়েছে না সবার? সবাই কি আমরা লেখক পরিচিতি সম্পর্কে মোটামুটি অনেক তথ্য জানলাম না? তাহলে আমরা এখন চলে যাব ডিরেক্ট গল্পে। কোথায় চলে যাব? ডিরেক্ট গল্পে। গল্পটার নাম রয়েছে সততার পুরস্কার। আমাদের গল্পের শুরুতে দেখো কি বলা হচ্ছে, সেকালে আরব দেশে, অর্থাৎ একটা দেশে একটা সময়ের কথা বলা হয়েছে। সেই সময়ে তিনটা লোক ছিল, একজনের সর্বাঙ্গে ধবল। সর্বাঙ্গ মানে হলো সারা শরীরে। সর্বাঙ্গ মানে কি? সারা শরীরে। ধবল, ধবল শব্দটার অর্থ হলো সাদা। ধবল শব্দের অর্থ কি? সাদা। আমরা সাদা রং চিনি না? সাদা অনেকের কিন্তু পছন্দের রং। কিন্তু এই লোকের সর্বাঙ্গে ধবল মানে সে ফর্সা ছিল এমন না। আমরা কিন্তু অনেক মানুষকে দেখি না যার হাত পা চুল নাক পা সবই অনেক সাদা, অর্থাৎ এটা একটা রোগ যার সারা শরীরে সাদা হয়ে যায়, একদম অনেক সাদা থাকে। আমরা কিন্তু এরকম মানুষ দেখেছি। তাহলে প্রথম লোকটির একটা কি ছিল? একটা অসুখ ছিল। সেই অসুখটা হচ্ছে আমাদের ধবল রোগ, অর্থাৎ তার সারা শরীর অনেক সাদা ছিল। আরেকজনের মাথায় ছিল টাক। দ্বিতীয় ব্যক্তির মাথায় ছিল কি? টাক। টাক বুঝি আমরা? টাক মানে মাথায় আর চুল থাকে না। মাথায় কি চুল থাকে? মাথায় কিন্তু চুল থাকে না টাকওয়ালার। আরেকজন ছিল দুই চোখ অন্ধ। অর্থাৎ আমরা এই তিনটা ব্যক্তি সম্পর্কে জানলাম, তিনটা লোক সম্পর্কে জানলাম, যাদের কি তিনজনেরই সমস্যা ছিল। একজনের ছিল ধবল রোগ, একজনের মাথায় ছিল টাক, আরেকজনের কি চোখ ছিল অন্ধ। আল্লাহ তাহাদের পরীক্ষার জন্য এক ফেরেশতা পাঠালেন। কাকে পাঠানো হলো? ফেরেশতাকে পাঠানো হলো। এই ফেরেশতা হলেন আল্লাহর দূত। আল্লাহর দূত। দূত মানে হলো বার্তা বাহক। দূত মানে কি? বার্তা বাহক। অর্থাৎ আল্লাহ তাআলার আদেশে ফেরেশতাগণ কাজ করে থাকেন। যেমন আমরা দেখতে পাচ্ছি তাহারা নূরের তৈরি বা তৈয়ারি। নূর শব্দের অর্থ হলো আলো। নূর শব্দের অর্থ কি? আলো বা জ্যোতি। আলো বা জ্যোতি। তাহলে ফেরেশতাটা কিভাবে তৈরি হয়? নূরের তৈরি বা আলোর তৈরি। এমনই কেহ তাহাদিগকে দেখিতে পায় না, অর্থাৎ ফেরেশতাকে কেউ কখনো দেখতে পারে না। আল্লাহর হুকুমে তাহারা সকল কাজ করিয়া থাকেন। ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমেই সকল কাজ করে থাকেন। ফেরেশতারা কিসের তৈরি? ফেরেশতা কিন্তু নূরের তৈরি। নূর শব্দের অর্থ কি? নূর শব্দের অর্থ কি? আলো বা জ্যোতি। তাহলে আমরা প্রথম অংশটা দেখে ফেললাম। চলো দ্বিতীয় অংশে যাই। দ্বিতীয় অংশ দেখতে পাচ্ছি সেই ফেরেশতা মানুষের রূপ ধরিয়া প্রথমে ধবল রোগীর নিকট আসিলেন। তাহলে প্রশ্ন আমার হবে এমসিকিউ প্রশ্ন। তোমাকে বলা হবে ফেরেশতা কার রূপ ধরিয়া পরীক্ষা করতে এসেছিলেন? উত্তর কি হবে? উত্তর হবে মানুষের রূপ। কার কাছে এসেছিলেন প্রথমে? প্রথমে এসেছিলেন ধবল রোগীর নিকট। ধবল রোগী মানে কি? আমরা বলেছি সারা শরীর সাদা হয়ে যায়, চামড়া চুল ঠোঁট সবই অনেক সাদা থাকে, এটা একটা রোগ। তিনি তাহাকে বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? অর্থাৎ ফেরেশতা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, তুমি কি সবচেয়ে ভালোবাসো? ধবল রোগী বলিল, আহা, আমার গায়ের রং যদি ভালো হয়, সকলে যে আমাকে বড় ঘৃণা করে, অর্থাৎ আমার এই রোগের কারণে সবাই আমাকে ঘৃণা করে। তাই তিনি ফেরেশতার কাছে চাইলেন, ইস, আমার শরীরটা যদি ভালো হয়ে যেত। তাহলে দেখি আমরা তারপর কি হলো। স্বর্গীয় দূত অর্থাৎ ফেরেশতা। স্বর্গীয় দূত মানে কাকে বোঝানো হয়েছে? এই ফেরেশতাকে বোঝানো হয়েছে। তাহার গায়ে হাত বুলাইয়া দিল। অর্থাৎ ফেরেশতা ওই লোকটির হাত শরীর সব কি করলো? হাত বুলাইয়া দিল।
তাহার রোগ সারিয়া গেল। সারিয়া গেল মানে কি? ভালো হয়ে গেল। রোগটি তার কি হয়ে গেল? ভালো হয়ে গিয়েছে, ভালো হয়ে গেল। তাহার গায়ের চামড়া ভালো হইল। অর্থাৎ ফেরেশতা তার শরীরে যখন হাত বুলাইলো তখন ওই লোকটির কি শরীরের সকল চামড়া ভালো হয়ে গেল, লোকটি সুস্থ হয়ে গেল। তারপর আল্লাহর দূত মানে কে? সেই ফেরেশতা পুনরায়, আবার, পুনরায় শব্দের অর্থ কি? পুনরায় শব্দের অর্থ হলো আবার। আবার তাহাকে, ওই লোকটাকে জিজ্ঞাসা করিলেন, এখন তুমি কি চাও? লোকটির অসুখ ভালো হওয়ার পর ফেরেশতা দ্বিতীয়বার প্রশ্ন করলো, তুমি এখন কি চাও? সে বলিল, আমি উট চাই। তাহলে আমাদের প্রথম ব্যক্তি ফেরেশতার কাছে কি চাইলো? উট চাইলো। আমরা কিন্তু উট চিনি। দূত তাহাকে একটি গাভীন উট দিলেন। কি উট? গাভীন উট। গাভীন মানে হলো গর্ভবতী, অর্থাৎ এই উটের পেটে বাচ্চা রয়েছে। কিছুদিন পরে এই উটটি থেকে একটি বাচ্চা উট প্রসব হবে, অর্থাৎ একটি বাচ্চা উটকে পাওয়া যাবে। তাহলে এই গাভীন উটটা কি আমরা বুঝেছি। তাহলে দূত তাহাকে একটি গাভীন উট দিয়া বলিলেন, এই লও, এটা নাও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। অর্থাৎ এই ধবল রোগী যে অসহায় ছিল, সে গরিব ছিল, ফেরেশতার কারণে তার শরীরটা ভালো হয়ে গেল এবং একই পাশে সে একটি উট পেল, গাভীন উট। এই গাভীন উট থেকে উটের বাচ্চা হবে, সেই বাচ্চা থেকে আবার বাচ্চা হবে, অর্থাৎ সে কি অনেক অনেক উটের মালিক হয়ে যাবে না? সে যেহেতু অনেক উটের মালিক হবে, তাই ফেরেশতা তাকে বলল, এখন তোমার ভাগ্য খুলিবে, অর্থাৎ তুমি আর গরিব থাকবে না। তাহলে দেখো এরপরে কি রয়েছে। তারপর সেই ফেরেশতা টাকওয়ালার কাছে গেল। তাহলে দ্বিতীয় ব্যক্তিটা কে ছিল? ফেরেশতা দ্বিতীয় ব্যক্তির নিকট গেল। দ্বিতীয় ব্যক্তি ছিল টাকওয়ালা, অর্থাৎ তার মাথায় ছিল টাক, মাথায় কোনো চুল নেই। তুমি কি সবচেয়ে ভালোবাসো? সেই লোকটি বলিল, আহা, আমার এই রূপ যদি সারিয়া যায়, যদি আমার মাথায় মাথায় চুল উঠে। অর্থাৎ যার টাক রয়েছে সে তো অবশ্য সেটাই চাবে যে আমার মাথায় একটু চুল উঠুক। তাই সে ফেরেশতার কাছে চুল উঠাতে চাইলো। আল্লাহর দূত তাহার মাথায় হাত বুলাইয়া দিলেন। অর্থাৎ ফেরেশতা ওই লোকটি কি মাথায় হাত বুলিয়ে দিলেন। তাহার টাক সারিয়া গেল, অর্থাৎ এখন আর টাক থাকলো না, ভালো হয়ে গেল। তাহার মাথায় চুল গজাইলো। তাহলে কি তার মাথায় চুল গজাইলো। দূত পুনরায় বলিলেন, এখন তুমি কি চাও? সেই প্রথম ব্যক্তির মতো দ্বিতীয় ব্যক্তির রোগটি সারার পর আবার কি ফেরেশতা আরেকটি প্রশ্ন করলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ব্যক্তির নিকট ফেরেশতা দুইটি প্রশ্ন করছে। তাহলে দ্বিতীয়বার সেই টাকওয়ালা মানুষ বলিল, আমার একটি গাভী চাই। গাভী মানে কি বুঝায়? গাভী মানে একটা গরু যেটা কি করবে, আমাকে বাচ্চা হবে, যার পেটে কি রয়েছে? বাচ্চা রয়েছে। তিনি তাহাকে একটি গাভীন গাই, অর্থাৎ এই গাভীন গাই মানে কি? যে গরুর পেটে বাচ্চা রয়েছে, কিছুদিন পর সেই গরু থেকে একটি বাচ্চা হবে, দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। অর্থাৎ টাকওয়ালা মানুষটিকে ফেরেশতা একটি কি দিল? গাভীন গরু দিল বা গাভীন গাই দিল। সেই গাই কেন দিল? যাতে এখান থেকে বাচ্চা হওয়ার পর টাকওয়ালা মানুষটির গরিব আর না থাকে, সে যেন স্বাবলম্বী হতে পারে, সে যেন ধন সম্পদের মালিক হতে পারে। তাহলে আমরা প্রথমে কি দেখে ফেললাম? আমরা কিন্তু প্রথমে দুইটা ব্যক্তির কথা দেখে ফেলেছি, তাই না? আমরা দেখলাম ফেরেশতা মানুষের রূপ নিয়ে কি করলো? দুইটা ব্যক্তির নিকট আসলো, তাদের সমস্যার সমাধান করলো এবং তাদেরকে উপহার বা তাদের প্রয়োজন অনুসারে একজনকে দিল কি? একটা উট, আরেকজনকে দিল গরু। ঠিক আছে, তাহলে চলো আমরা পরের স্টেপে চলে যাই। তারপর স্বর্গীয় দূত অর্থাৎ ফেরেশতা অন্ধের কাছে গেলেন, অর্থাৎ তৃতীয় ব্যক্তির নিকট গেলেন, গিয়া বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? অর্থাৎ একই প্রশ্ন সেই অন্ধ ব্যক্তিকেও বলা হলো যে তুমি সবচেয়ে কি ভালোবাসো? সে বলিল, আল্লাহ আমার চোখ ভালো করিয়া দিন, আমি যেন লোকের মুখ দেখতে পাই। অর্থাৎ অন্ধ লোকের আফসোস ছিল, সে তো কিছু দেখতে পায় না, তাই সে ফেরেশতার কাছে কি চাইলো? যে আল্লাহ যেন আমার চোখটা কি করে দেয়? ভালো করে দেয়। আর স্বর্গীয় দূত তাহার চোখে হাত বুলাইয়া দিলেন। হাত বুলাইয়া দেওয়ার কারণে তাহার চোখ ভালো হইয়া গেল, অর্থাৎ এই অন্ধ লোকটি সুস্থ হয়ে গেল, তাই না? ফেরেশতা কি তার প্রতি কৃপা করেছে বলে সে ভালো হয়ে গেছে। তারপর তিনি তাহাকে আবার বলিলেন, এখন তুমি কি চাও? সেই অন্ধ লোকটির, যার চোখ এখন ভালো হয়ে গিয়েছে, সে বলিল, আমি একটি ছাগল চাই। তৃতীয় ব্যক্তিটি ফেরেশতার নিকট কি চাইলেন? উট চেয়েছেন, গরু চেয়েছেন, না ছাগল চেয়েছেন? উত্তর কি হবে?
ছাগল চেয়েছেন। স্বর্গীয় দূত তাহাকে একটি গাভীন ছাগল দিল। অর্থাৎ এই ছাগলটা কোন ধরনের ছাগল? গাভীন ছাগল, মানে যে ছাগল থেকে কিছুদিন পরে একটা বাচ্চা হবে। তাহলে বাচ্চাটা হলে কি সেই অন্ধ লোক কি আর গরিব থাকবে? অনেক ছাগলের সে মালিক হয়ে যাবে না? সেটাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। ইহাতে তোমার ভাগ্য খুলিবে, অর্থাৎ ভাগ্যের পরিবর্তন হবে, তুমি আর গরিব থাকবে না। তাহলে আমরা এতক্ষণ কি পড়লাম একটু ছোট করে সামারি করি। তোমরা আমাকে বলো তো, ফেরেশতা কয়জন মানুষের নিকট গিয়েছিল? হ্যাঁ, ফেরেশতা কয়জন মানুষের নিকট গিয়েছিল? ফেরেশতা 3জন মানুষের নিকট গিয়েছিল। ফেরেশতা প্রথমে কার নিকট গিয়েছিল? প্রথমে ফেরেশতা কার নিকট? ধবল রোগীর নিকট। আমরা জানি না ধবল রোগটা কি, ধবল শব্দের অর্থ কি, সব কিন্তু আমরা জানি। ধবল রোগীর নিকট গিয়ে তার রোগ ভালো করেছে এবং তাকে একটা কি দিয়েছে? গাভীন উট দিয়েছে। তারপরে দ্বিতীয় কোন ব্যক্তির নিকট গেছে? দ্বিতীয় ব্যক্তি হচ্ছে কি টাকওয়ালা ব্যক্তি, যার মাথায় চুল ছিল না। তৃতীয় কোন ব্যক্তির নিকট গেছে? একজন অন্ধের নিকট, যার চোখ ভালো করে দিয়েছে এবং তাকে একটা কি দিয়েছে? একটা গাভীন ছাগল দেওয়া হয়েছে তাকে। তাহলে আমরা দেখি পরবর্তীতে কি ঘটলো সেখানে। তারপরে উটের বাচ্চা হইল, গাভীর বাছুর হইল। বাছুর মানে কি? ছোট ছোট গরু। আমরা কি বাছুর অনেকে বলি না? অনেকেই কিন্তু বলি। ছাগলের ছানা হইল। ছাগলের ছানা মানে ছাগলের বাচ্চা। এইরকম করিয়া উটে, গাভীতে, ছাগলে তাহাদের মাঠ বুঝাই হয়ে গেল। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি, আগের যে 3 ব্যক্তির কিছুই ছিল না, তাদের এখন অনেক অনেক সম্পত্তি হলো। প্রথম ব্যক্তিটার অনেকগুলা উট হয়ে গেল, দ্বিতীয় ব্যক্তিটার অনেকগুলা কি হলো? অনেক অনেক গরু হয়ে গেল, তৃতীয় ব্যক্তিটার কি হয়ে গেল? অনেক অনেক ছাগল হয়ে গেল। তাহলে তারা কি এখন ধনী হয়ে গেছে না? তারা কিন্তু অনেক ধনী হয়ে গেছে। কিছুদিন পর আবার সেই ফেরেশতা, অর্থাৎ পূর্বের ফেরেশতা যে কিনা কি করেছিল? এই 3জন ব্যক্তির সমস্যাকে সমাধান করেছিল, সে আবার পূর্বের মতো মানুষের রূপ ধরিয়া সেই যে আগের ধবল রোগী ছিল তাহার নিকট উপস্থিত হইলেন। অর্থাৎ তিনি কিন্তু আবার চলে আসলেন। কেন? তাকে পরীক্ষা নেওয়ার জন্য। তার যে সমস্যাটা সে সমাধান করে দিয়েছিল এর আগের বার, এখন তিনি আবার আসলেন তাকে পরীক্ষা নিতে। পরীক্ষাটা কিভাবে নিল চলো আমরা দেখি। সেখানে গিয়া তিনি বলিলেন, অর্থাৎ সেই ফেরেশতা বলিলেন, আমি এক বিদেশী, অর্থাৎ অন্য দেশে থাকি। বিদেশে আসিয়া, অর্থাৎ আমার দেশ থেকে এই দেশে আসার পর আমার সব পুঁজি, পুঁজি মানে হলো কি? টাকা পয়সা। অর্থাৎ এই ফেরেশতা এই লোকটাকে বলল, আমি যে আমার দেশ থেকে এখানে এসেছি, আমি যতগুলো টাকা বা ধন সম্পত্তি নিয়ে এসেছিলাম সব আমার ফুরাইয়া গেছে। ফুরাইয়া শব্দের অর্থ হলো শেষ। ফুরাইয়া শব্দের অর্থ কি? শেষ। তাহলে এই ফেরেশতা নতুন করে দ্বিতীয়বার এসে কি বলল? সেই আগের ধবলধারী ব্যক্তিটার নিকট এসে বলল, আমি একজন বিদেশী, আমার কি নেই? এখন আর কোনো পুঁজি নেই। ঠিক আছে, এখন আল্লাহর দয়া ছাড়া আমার আর দেশে ফিরিবার উপায় নাই। যিনি তোমারে এত সুন্দর গায়ের রং দিয়াছেন, সুন্দর চামড়া দিয়াছেন, তার এত ধন দৌলত দিয়াছেন, তাহার দুহাই, দুহাই মানে তাহার কসম। ফেরেশতা আল্লাহকে কসম কেটে বলতেছে যে দুহাই দিয়া তোমার কাছে একটি উট চাইতেছি। অর্থাৎ এই ফেরেশতা দ্বিতীয়বার একজন বিদেশি হয়ে সেই লোকটির কাছে গেল। সেই লোকটির কাছে গিয়ে একটি উট চাইলো। উটটা কেন চেয়েছে চলো আমরা দেখি। সে বলিল, উটের অনেক দাম, কি করিয়া দেই? এই সেটাকে, ঠিক আমাদের ওই প্রথম ব্যক্তিটা, ধবল রোগী ব্যক্তিটা, যার আগে কি ছিল? ধবল রোগ ছিল। কি ছিল? ধবল রোগ ছিল। সে কি বলিল? উটের অনেক দাম, কি করিয়া দেই? তার মানে সে দিতে রাজি নাই। স্বর্গীয় দূত বলিলেন, ওহে, আমি যেন তোমাকে চিনতে পারিতেছি। অর্থাৎ ফেরেশতা এখন ওই লোকটিকে বলল, আমি তোমাকে চিনে ফেলেছি। তুমি ধবলধারী ছিলে না? তুমি না ধবলধারী ছিলে? অর্থাৎ এই লোকটাকে বলা হচ্ছে, তোমার না আগে একটা রোগ ছিল, আর সকলে তোমাকে ঘৃণা করিত, কেউ তোমাকে কি করিত না? পছন্দ করিত না। তুমি না গরিব ছিলে, পরে আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়েছে। ধন দৌলত মানে সম্পত্তি দিয়েছে। সে বলিল, না, তা কেন? এসব তো আমার বরাবরই ছিল। তাহলে কি প্রথম ব্যক্তিটা সত্য কথা বলল? না, সে কি বলল? সে মিথ্যা বলল। এই মিথ্যা বলা কি সৎ লোকের কাজ? হ্যাঁ, সে যেহেতু মিথ্যা কথা বলল, সে কিন্তু আর সৎ মানুষ নয়। তারপর দেখি আমরা এই মিথ্যা বলার কারণে কি হলো। স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলিয়া থাকো, তুমি যদি মিথ্যা বলে থাকো, তো
তবে তুমি যেমন ছিলে আল্লাহ আবার তোমাকে তাহাই করিবেন। অর্থাৎ আল্লাহর কারণে, আল্লাহর কৃপায় ফেরেশতা তার রূপটা ভালো করেছিল, তাকে একটি উট দিয়েছিল। কিন্তু পরবর্তীতে তাকে যখন আবার পরীক্ষা নেওয়া হলো, সে কিন্তু মিথ্যা কথা বলল, তাই না? এই মিথ্যা কথা বলার কারণে ফেরেশতা তাকে একটা অভিশাপ দিল। অভিশাপটা কি? এই যে তুমি মিথ্যা কথা বলিলাস, যদি এটা মিথ্যা হয়ে থাকে তাহলে তুমি যেমন ছিলা, তোমার সারা শরীর যেমন বিচ্ছিরি দেখতে হতো, তোমার সারা শরীরে যে রোগটা ছিল সেই রোগ আবার চলে আসবে। তোমার যে আগে কোনো সম্পত্তি ছিল না, সেই সম্পত্তি আর থাকবে না, কোনো কিছুই আর থাকবে না। তারপর স্বর্গীয় দূত অর্থাৎ এই ফেরেশতা পূর্বে যে টাকওয়ালা ছিল, এই টাকওয়ালাটা কি? দ্বিতীয় ব্যক্তিটা, আমাদের গল্পের দ্বিতীয় ব্যক্তি, তাই না? আমাদের গল্পে কোন ব্যক্তি? টাকওয়ালা ছিল দ্বিতীয় ব্যক্তি। তাহার কাছে গেলেন, সেখানে গিয়া আগের মতো একটি গাবি চাহিলেন। অর্থাৎ প্রথম ব্যক্তির নিকট গিয়ে নিজের অসহায়ের তিনি কি করেছিলেন? তিনি তার বিদেশে এসে যে তার সকল পুঁজি শেষ হয়ে গেছে সেটা বলার পরে একটা কি চেয়েছিলেন? উট চেয়েছিলেন। আর দ্বিতীয় ব্যক্তির নিকট গিয়ে আবার সেটা তিনি তার গল্পটা বললেন যে আমি আমার দেশ থেকে এই দেশে এসেছি, আসার পরে আমার সকল টাকা পয়সা শেষ হয়ে গিয়েছে, আমার একটু সাহায্য প্রয়োজন, সাহায্য ছাড়া আমি আর আমার দেশে যেতে পারবো না। তাই সে দ্বিতীয় ব্যক্তিটির নিকট একটি গাভী চাইলেন, গাভী অর্থাৎ গরু চাইলেন। সেও ধবল রোগীর মতো তাহাকে কিছুই দিল না। তার মানে দ্বিতীয় ব্যক্তিটাও প্রথম ব্যক্তির মতো কিছুই দিল না। তখন স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা কথা বলিয়া থাকো তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমনই করিবেন। অর্থাৎ দ্বিতীয় ব্যক্তিও মিথ্যা কথা বলল। এই মিথ্যা কথা বলার কারণে ফেরেশতা তাকে কি দিলেন? অভিশাপ দিলেন যে তুমি যদি মিথ্যা কথা বলে থাকো তোমার আর কিছু থাকবে না। তুমি আগে যেমন ছিলা, তোমার মাথায় চুল ছিল না, তোমার কোনো সম্পত্তি ছিল না, তুমি ঠিক আবার আগের মতো হয়ে যাবা। তাহলে চলো আমরা দেখি এর পরবর্তীতে কি রয়েছে। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা কিন্তু দেখেছি দুইটা ব্যক্তির নিকট ফেরেশতা পুনরায় আসলেন এবং তাদের পরীক্ষা নিলেন। তারা কি বলল? মিথ্যা কথা বলল, তাই না? মিথ্যা কথা বলেছে। তাহলে এখন দেখি কি হলো। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল, অর্থাৎ সেই তৃতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তির নিকট আসলো, তাহার কাছে গিয়া বলিলেন, আমি এক বিদেশী, বিদেশে আমার সম্বল ফুরাইয়া গেছে। সম্বল মানে যে পুঁজিটা ছিল, যে অর্থ নিয়ে সে এসেছিল সেটা শেষ হয়ে গিয়েছে, ফুরাইয়া গিয়েছে মানে শেষ হয়ে গিয়েছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছাবার আর কোনো উপায় নাই। যিনি তোমার চক্ষু ভালো করিয়া দিয়েছেন, আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়া একটি ছাগল চাহিতেছি। অর্থাৎ তৃতীয় ব্যক্তির নিকট সে কি বলল? ব্যক্তির নিকট সে বলল, যে তোমার চোখকে ভালো করেছে, যে তোমাকে এত ধন দৌলত দিয়েছে, সেই আল্লাহর কৃপায়, সে আল্লাহর দোহাই দিয়ে তোমার কাছে একটি আমি ছাগল চাই। আমাকে একটি ছাগল দিলে যেন আমি সেই ছাগল বেচা টাকা দিয়ে দেশে ফিরে যেতে পারি, তাই না? তাহলে এখানেও কিন্তু তিনি একই প্রশ্নটা করলেন। তখন সে বলিল, অর্থাৎ এই অন্ধ লোকটি বলিল, সে বলিল মানে কে? অন্ধ লোকটি, মানে আগে যে অন্ধ ছিল সে তো আর এখন অন্ধ নাই, সে এখন কিন্তু আর অন্ধ নাই। হ্যাঁ ঠিক তো, আমি অন্ধ ছিলাম, হ্যাঁ আমি অন্ধ ছিলাম, পরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতা দিয়েছেন। আমি গরিব ছিলাম, তিনি আমাকে আমির করেছেন। এই আমির মানে হলো কি? ধনী ব্যক্তি, বা হওয়া মানে কি? ধনী, বা যার অনেক ধন সম্পত্তি রয়েছে, অনেক ধন দৌলত রয়েছে। তুমি যাহা চাও লও। অর্থাৎ ফেরেশতাকে এই তৃতীয় ব্যক্তি কি বলল? হ্যাঁ আমি কিন্তু আগে অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে ভালো করেছে। আমি গরিব ছিলাম, তিনি আমাকে আমির বা ধনী করেছে। তুমি যা চাও নিয়ে যাও। আল্লাহর কসম, আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে তোমায় মন চায় তাহা যদি তুমি না লও তবে আমি তোমাকে কিছুতেই ভালো লোক বলিব না। অর্থাৎ এই অন্ধ লোক ফেরেশতাকে বলতেছেন যে কি তুমি আল্লাহর নামে যা নিতে চাচ্ছ এটা তোমাকে নিতেই হবে, না নিলে আমি তোমাকে আর ভালো ভাববো না। ফেরেশতা তখন বলিল, বাস, তোমার জিনিস তোমারই থাক। দেখো কথাটা কতটা গুরুত্বপূর্ণ।
আমরা দেখতে পেলাম এই অন্ধ লোকটি কি সত্য কথা বলিল না? তিনি স্বীকার করে নিয়েছেন যে আল্লাহ তাকে কি চোখ দিয়ে দেখার ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তাকে ধনী করেছেন, সে সত্য কথা বলেছে। ঠিক এই সত্য কথা বলার কারণে ফেরেশতা তাকে বলল, তোমার জিনিস তোমারই থাক। এইটাই হলো কি সততার পুরস্কার। আগের দুইটা ব্যক্তিকে কি করেছিল? মিথ্যা বলার কারণে তাদের কি অভিশাপ দিয়েছিল না? অভিশাপ দেওয়ার কারণে তারা কিন্তু তাদের সবকিছু আবার হারিয়ে ফেলে। কিন্তু তৃতীয় ব্যক্তিটা অর্থাৎ এই অন্ধ ব্যক্তিটা সত্য কথা বলল। সত্য কথা বললে কি বলার কারণে এই ফেরেশতা তাকে কি করলো? পুরস্কৃত করলো। তোমাদের পরীক্ষা লওয়া হইল, অর্থাৎ ফেরেশতা এখন বলতেছে আমি তোমাদের পরীক্ষা নিলাম, আল্লাহ তোমার উপর খুশি হইয়াছেন আর তাহাদের উপর বেজার হয়েছেন। বেজার মানে কি? বেজার মানে রাগান্বিত, খুশি হয়নি। তাহলে ফেরেশতা সর্বশেষ কি বলল? এই অন্ধ লোকটিকে বলল, তোমাদের আমি পরীক্ষা নিলাম, এই পরীক্ষায় তুমি পাশ করেছো। পাশটা সে কিভাবে করেছে? সততার কারণে করেছে, সত্য কথা বলার কারণে করেছে, সে বিপদে পড়া একটা মানুষকে সাহায্য করার কারণে করেছে, তাই না? ঠিক তাহলে কিন্তু আমাদের গল্পটা এখানেই শেষ হয়। গল্পটা তোমরা আমাকে তাহলে বলো, গল্পটা তোমরা বুঝেছো কিনা? যারা আমাদের ফেসবুকে রয়েছো, ফেসবুকে যারা লাইভ ক্লাসটি করছো, তারা আমাদের ফেসবুকে কমেন্টে জানাও তোমরা এই গল্পটা সম্পূর্ণ বুঝেছো কিনা। যারা আমাদের যারা আমাদের পোর্টালে রয়েছো, তারাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো টিচার কেমনে। সবাই কি ক্লিয়ার? এখন আমরা যদি সবাই ক্লিয়ার থাকি, আমরা কি পরের ধাপে যাব? হ্যাঁ, আমরা পরের ধাপে যাব। আমি তোমাদের বলেছিলাম যে কি আমাদের পরীক্ষায় কি থাকবে? এমসিকিউ প্রশ্ন থাকবে। পরীক্ষাতে এমসিকিউ প্রশ্ন থাকবে, সেই এমসিকিউটা কোথা থেকে আসবে? এইভাবে যে আমরা প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতা পড়ব, সেখান থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসবে। এমসিকিউ প্রশ্নের ধরনটা কি? ঠিক এটা তোমার প্রশ্ন থাকবে এবং সেটা থেকে তোমাকে উত্তর করতে হবে। ঠিক উত্তরটা কিভাবে করবা? দেখো, আমি তোমাদের জন্য একটা কুইজ করে দিচ্ছি। এই প্রশ্নটা থাকবে, তোমাদের আহ, উত্তরটা দাগাইতে হবে। দেখো প্রশ্নটা কি? ফেরেশতা তোমাদের পরীক্ষা নেওয়া ফেরেশতারা মানুষের পরীক্ষা নেওয়ার জন্য কার রূপ ধরে এসেছিল? এই গল্পটিতে ফেরেশতা কার রূপ ধরে সেই মানুষগুলোকে কি করেছে? পরীক্ষা করেছে। উত্তর কি হবে? তোমরা একটু উত্তরটা জানিয়ে দাও। দেখো, তোমাদের একটা কুইজ দেওয়া হয়েছে, সেখানে যার উত্তর মনে হবে ক নাম্বার সে এ দাগাবা, যার উত্তর মনে হবে খ নাম্বার সে খ দাগাবা। যেখানে যেখানে যে ক্লিক করছো তার মানে সে কিন্তু সেটার উত্তর দিচ্ছ। তোমাদের পরীক্ষাতেও, মেন পরীক্ষাতেও কিন্তু এইভাবেই উত্তর দিতে হবে। প্রশ্নটা দেখার পরে তোমার যেটা উত্তর মনে হবে সেই উত্তরটা সেখানে দাগাতে হবে। তাহলে আমাকে দাগিয়ে দাও সবাই, সবাই তাড়াতাড়ি ফার্স্ট দাগিয়ে দাও। তোমরা অনেকেই কিন্তু উত্তর দিচ্ছ হ্যাঁ ডি। আবরার সাজিদ উত্তর দিয়েছো ডি, ফাহিম আক্তার দিয়েছো ডি। হ্যাঁ, সবাই কি সঠিকটা দিয়েছো। তারপর আদিবা, নাফিসা, প্রত্যয়, রিদওয়ান, সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছো। সবার নাম তো আর পড়া সম্ভব না, আমি জানি তোমরা পেরেছো, কারণ আমরা গল্পটা খুব সুন্দর করে পড়েছি, তাই না? গল্পটা কি সুন্দর করে পড়লে এভাবে উত্তর করা যায় না? তাহলে চলো আমরা একটু দ্বিতীয় গল্পে চলে যাই, দ্বিতীয় কুইজে চলে যাই। দ্বিতীয় কুইজটা কি? সততার পুরস্কার গল্পটিতে ফেরেশতা প্রথমে কোন মানুষটির নিকট এসেছিলেন? সবাই আমাকে একটু তাড়াতাড়ি উত্তরটা দিয়ে দাও। সবাই উত্তর দিয়ে দাও। 2 নাম্বার কুইজ, কুইজ কিন্তু এখন কয় নাম্বার? 2 নাম্বার কুইজ। 2 নাম্বার কুইজের উত্তরটা দিয়ে দাও। হ্যাঁ, তোমরা সবাই প্রায় অ্যান্সার করেছো। তাহলে দেখো, আমি কিন্তু তোমাদের তাহলে তোমরা যারা উত্তর করেছো, দেখি আমরা মেলানোর চেষ্টা করি কি রয়েছে। সততার পুরস্কার গল্পটিতে ফেরেশতা প্রথমে কোন লোকটির নিকট এসেছিলেন?
ক নম্বরে দেওয়া আছে কি টাকওয়ালার নিকট, টাকওয়ালার নিকট এসেছে না, টাকওয়ালাটা ছিল কি আমাদের দ্বিতীয় ব্যক্তি, তাই না, দ্বিতীয় ব্যক্তি, তাহলে কি এই উত্তর কিন্তু হবে না। তাহলে আমরা 2 নাম্বার দেখছি কি ধবল রোগীর নিকট, অর্থাৎ এটাই ছিল আমাদের সেই প্রথম ব্যক্তি, অর্থাৎ সঠিক উত্তর কোনটি, সঠিক উত্তর হলো বি নাম্বার। ঠিক আছে, তাহলে সি নাম্বার অন্ধের নিকট হবে না। 4 নাম্বার কি বোবার নিকট, এটাও কিন্তু হবে না, তাই না। তাহলে তোমরা সবাই কিন্তু অ্যান্সার করেছো। দেখি তোমাদের টপ 10 জনের নাম যে সবার আগে সঠিক উত্তর করেছো। প্রভা, আসাফ, মুস্তাহাব, দেখো আমরা কিন্তু চাইলে সব দেখতে পারি কে অল্প সময়ের মধ্যে সবার আগে সঠিক উত্তর করেছে। তোমরা কিন্তু এই সুবিধাগুলো তোমাদের নতুন না, তাই কিন্তু আমি তোমাদের বলেছিলাম নতুন বছরে তোমরা শুধু বছরটা নতুন পাওনি, অনেক অনেক কিছু নতুন পেয়েছো। আমার মতো একটা নতুন ভাইয়া পেয়েছো, তাই না, এটাও কিন্তু একটা নতুন জিনিস। ঠিক একইভাবে এই দেখো কত সুন্দর করে কুইজ খেলছি আমরা, এটাও কি আমাদের অনেকের কাছে নতুন না। তারপরে দেখো আমি কিন্তু দেখে দিলাম কে টপ 10-এ রয়েছো। তারপরে আমি যদি বলি রায়হান রয়েছো, মুবাশশিরা রয়েছো, নাহিন তাসনিন রয়েছো, রিদওয়ান ইসলাম রয়েছো, তাহলে আমাদের কিন্তু আবার আরেকটার অপশন রয়েছে ফার্স্ট ফিঙ্গার্স, অর্থাৎ কে সবার আগে, কে কত দ্রুত দাগাইলো, সেটাতেও আমরা দেখতে পাচ্ছি প্রভা, আহসাব তারা রয়েছো। আবার যারা ফেসবুকে আমাদের অ্যান্সার করেছো সবাই সঠিক উত্তর করেছো আমি দেখতে পাচ্ছি আরিফ সঠিক উত্তর করেছে, দেখতে পাচ্ছি আমি আবরা সাজিদ সঠিক উত্তর করেছে। তারপর আমাদের অনেকেই সঠিক উত্তর করেছে, সবার নাম কিন্তু আমার পড়া সম্ভব না। তাহলে আমরা একটু পরের প্রশ্নগুলোতে যাই যে আমাদের পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে এই গল্প থেকে। এই গল্পের 3 নম্বর প্রশ্নে আমরা যদি যাই, দেখো কি হলো, ফেরেশতা কেন আরব দেশের লোকদের কাছে এসেছিলেন, ফেরেশতা আসার কারণটি কি। ক নম্বর রয়েছে সাহায্য নেওয়ার জন্য, তিনি যে শুরুতে এই আরব দেশে আসলেন সে কি সাহায্য নিতে এসেছেন, না, সাহায্য নিতে আসেননি, তিনি পরীক্ষা নেওয়ার জন্য এসেছেন। কি নেওয়ার জন্য এসেছেন, তিনি মানুষদের পরীক্ষা নেওয়ার জন্য এসেছেন। তাহলে আমরা সবাই এটা কিন্তু ধরতে পেরেছি যারা গল্পটা পড়েছি। চলো আমরা পরের প্রশ্নে যাই। অন্ধ ব্যক্তি ফেরেশতাটিকে সবকিছু দিতে রাজি হয়েছিল কেন। আমরা গল্পে দেখেছি প্রথম 2 ব্যক্তি ধবল রোগী এবং কি টাকওয়ালা মানুষটি মিথ্যা কথা বলেছে, সে কিন্তু কিছু দিতে রাজি হয় নাই। কিন্তু তৃতীয় ব্যক্তিটি অর্থাৎ অন্ধ ব্যক্তিটা সে সবকিছু দিতেও রাজি হয়েছে। সে কেন দিতে রাজি হয়েছে, সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকার কারণে সে রাজি হয়েছে। বুঝতে পেরেছো, সে কি তার ছাগল বেশি হয়েছিল বলে সে দিতে রাজি হয়েছে, না, তার একটা কৃতজ্ঞতা বোধ রয়েছে, সে এটা মানে আল্লাহ তাআলা তার কি রোগ ভালো করে দিয়েছে, আল্লাহ তাআলা রহমতে সে কি হয়েছে, অনেক অনেক ছাগলের মালিক হয়েছে। তাহলে আমরা সঠিক উত্তরটা দেখতে পেয়েছি, আশা করি তোমরা কিন্তু সবাই বুঝতে পেরেছো। এখন দেখো আমাদের যে 30টা এমসিকিউ প্রশ্ন আসবে সেখানে প্রশ্নের ধরন থাকবে 2 রকম। আমরা একটা দেখতে পেলাম এমসিকিউ কি ডিরেক্ট তোমাকে গল্প থেকে বলছে, দ্বিতীয়ত যে অংশটা বলবে ছোট্ট একটা উদ্দীপক দেওয়া থাকবে, সেই উদ্দীপক থেকে তোমাকে প্রশ্ন করতে দিবে। তাহলে সেই সিস্টেমটা কিভাবে আমরা একটু দেখে নেই। দেখো, কবির ও রায়হান 2জন বন্ধু। কবির সবার প্রতি কৃতজ্ঞ থাকে, কেউ কবিরকে সাহায্য করলে সে সব সময় মনে রাখে এবং সেও তাদের বিপদে সাহায্য করে। কিন্তু রায়হান ঠিক তার উল্টো, অর্থাৎ কবির মানুষটা ভালো, সে সৎ মানুষ, সে কি আর অন্যদিকে রায়হান কি সৎ নয়। ঠিক, তাহলে প্রশ্নটায় চলে যায়। প্রশ্নে বলা হলো উদ্দীপকের কবির সততার পুরস্কার গল্পের কোন লোকটির প্রতিনিধিত্ব করে। তোমরা আমাকে বলো তো, এই উদ্দীপকের কবির আমাদের গল্পের কোন ব্যক্তির প্রতিনিধিত্ব করে। প্রতিনিধিত্ব মানে কি 2টা ব্যক্তির আমাদের গুণগুলো একই। তাহলে সবাই একটু আমাকে উত্তরটা বলে দাও, সবাই যারা ফেসবুকে রয়েছে সবাই উত্তরটা বলে দাও। আমরা কি বুঝতে পেরেছি আমাদের উদ্দীপক থেকে কি ধরনের প্রশ্ন আসবে। এমসিকিউ প্রশ্নে উদ্দীপকে একটা ব্যাখ্যা দেওয়া থাকবে ঠিক আমাদের গল্প বা কবিতাকে রিলেট করে, যেন আমাদের সেখান থেকে আমরা সম্পর্কটা নির্ণয় করতে পারি। দেখো, হ্যাঁ, সবাই 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 সঠিক উত্তর দিয়েছো, তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আমাদের কি উত্তর কি হবে, কবির রয়েছে কি সে একটা সৎ মানুষ, সে কৃতজ্ঞ থাকে, সে অন্য মানুষকে সাহায্য করে। আমাদের গল্পের ঠিক অন্ধ মানুষটা যেমন ছিল, তাই না, অন্ধ মানুষটা কি করেছিল, সত্য কথা বলেছিল, সে ফেরেশতাকে সাহায্য করতে রাজি হয়েছিল। তাহলে আমরা বলতেই পারি এই কবির সততার পুরস্কার গল্পের কোন ব্যক্তির প্রতিনিধিত্ব করে, সে অন্ধ মানুষটির প্রতিনিধিত্ব করে। তাহলে চলো আমরা পরের প্রশ্নটা দেখি। তাহলে আমাদের উদ্দীপকটা পড়া রয়েছে ঠিক আগের উদ্দীপকটায়, সেখান থেকে 2টা প্রশ্ন ছিল, একটা আমরা উত্তর করেছি।
চলো 2 নাম্বারটা দেখি। উদ্দীপকে রায়হানের সাথে সততার পুরস্কার গল্পের মিল রয়েছে কার কার? অর্থাৎ এখন মিল বের করতে হবে আমার রায়হানের সাথে কার কার মিল রয়েছে। দেখো এই প্রশ্নের ধরনটা একটু ভিন্ন না? এতক্ষণ আমাদের কি ছিল, ক খ গ ঘ ডিরেক্ট ছিল, কিন্তু এটা হলো বহু নির্বাচনী প্রশ্ন, অর্থাৎ এখানে বহু উত্তর হতে পারে। তাহলে দেখো এই রায়হান কি ছিল, অসৎ ছিল। রায়হান কি অন্ধ লোকটার মতো ছিল? অন্ধ লোকটা কি ছিল, সৎ ছিল না। তাহলে কিন্তু এই 1 নাম্বার কখনোই হবে না। আমরা কি এই এক হবে না দেখে সেটা দাগাবো? আমাদের দাগাইতে হবে এটা। তাহলে চলো দেখি কার প্রতিনিধিত্ব করেছিল। আমরা দেখতে পাচ্ছি 2 নাম্বার অপশনে রয়েছে ধবল রুগীর, অর্থাৎ আমাদের গল্পে যে ধবল রোগী ব্যক্তিটি ছিল সে কি অস্বীকার করেছে না আল্লাহর কৃপাকে? ঠিক রায়হানও কি ঠিক তেমনই, কেউ তাকে সাহায্য করলে সে কাউকে সাহায্য করে না। তাহলে ধবল রোগী এবং এই রায়হানের মধ্যে মিল রয়েছে, এবং একই সাথে তার মিল রয়েছে কি টাকওয়ালার সাথেও, অর্থাৎ 2 নাম্বার এবং 3 নাম্বার এই দুইটা ব্যক্তির সাথেই ওই রায়হানের কি রয়েছে, মিল রয়েছে। তাহলে এই যে 2 এবং 3 উত্তর হলো, তাহলে দেখতে হবে কোন অপশনে 2 ও 3 রয়েছে। এ নাম্বার রয়েছে 1 ও 2, হবে? 1 ও 2 হবে না। 2 নম্বর অপশনে রয়েছে 1 ও 3, 1 ও 3 হবে? হবে না। তারপরে অপশনে রয়েছে 2 ও 3, অর্থাৎ এই 2 ও 3। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা পেয়ে গেলাম? সি হলো আমাদের সঠিক উত্তর। ডি নাম্বারে রয়েছে 1 2 3, 1 2 3 তো হওয়ার সুযোগ নেই। আমরা কি বুঝতে পেরেছি এমসিকিউর প্যাটার্নটা কেমন? আমরা যদি সবাই বুঝে থাকি, সবাই কিন্তু আবার একটা ভোট দিতে পারি। সবাই আমাকে বলো আমাদের এমসিকিউ প্রশ্ন সম্পর্কে সবাই বুঝেছি কিনা, কি কি প্রশ্ন আসতে পারে। 30টা প্রশ্ন আসবে গল্প বা কবিতা থেকে, একটা আসবে সরাসরি গল্প থেকে তোমাকে প্রশ্ন করবে, আরেকটা ছোট উদ্দীপক দিবে, সেখান থেকে সম্পর্ক নির্ণয় করতে বলবে। আমরা কি সেটা বুঝতে পেরেছি? হ্যাঁ, আমরা কিন্তু সবাই বুঝতে পেরেছি। তাহলে আমরা যদি একটু কনফিউশন থাকে তাহলে একটু মন দিয়ে শুনি, সবাই আরেকবার মন দিয়ে শুনি। আমরা কি বলেছি? আমাদের 6 এর বার্ষিক পরীক্ষা বা অর্ধবার্ষিক পরীক্ষায় বাংলা প্রথম পত্রে 100 নম্বর থাকবে। 100 নম্বরের মধ্যে 30 নম্বর থাকবে এমসিকিউ প্রশ্ন। সেই এমসিকিউ এর মধ্যে 2 ধরনের প্রশ্ন আসবে। একটা আসবে আমরা যেমন আগেগুলো দেখলাম না, দেখো ডিরেক্ট কি করেছে, তোমাকে গল্প থেকে প্রশ্ন করেছে, এমসিকিউ প্রশ্ন। তারপরে আমরা দেখতে পেলাম এই উদ্দীপক দিবে একটা, সেই উদ্দীপকটা তারা বানিয়ে দিবে, সেটার সাথে তোমার কি গল্পের মধ্যে একটা মিল অমিল এগুলো খুঁজে বের করতে হবে। এটাই বলেছি। এখন ক্লিয়ার? আশা করি এখন ক্লিয়ার। তাহলে আমাদের এমসিকিউ নিয়ে ক্লিয়ার হয়ে গেলাম। এখন আমাদের চলে যায় সৃজনশীল অংশে। আমরা বাংলা পরীক্ষার সৃজনশীল, তোমরা কি সৃজনশীল সম্পর্কে কেউ জানো? একটু কমেন্ট করে বলো তো সৃজনশীল কি, কিভাবে আমাদের উত্তর করতে হয়, কোনটায় কি নাম্বার থাকে সেটা কি আমরা জানি? সবাই একটু কমেন্ট করো। তাহলে আমরা কিন্তু যারা জানি ভালো, যারা জানি না একটু জেনে নেই। আমাদের সৃজনশীল প্রশ্ন মানে একটা উদ্দীপক থাকবে, অর্থাৎ ছোট্ট একটা গল্প থাকবে। সেই গল্পটা আমাদের যে গল্প পড়েছি সেখান থেকে হুবহু থাকবে না। যেমন এখানে আমরা একটা নমুনা প্রশ্ন নিয়েছি। নমুনা প্রশ্নে চলো দেখি কি রয়েছে। এখানেও 3টা ব্যক্তির নাম রয়েছে, কালাম, আবুল ও হাফিজ। একই গ্রামে বাস করে, তাদের অবস্থা তেমন ভালো নয়। কোনো মতের কোনো মতে দিন অতিবাহিত করে। এই কারণে হাজী সাহেব অর্থাৎ আরেকজন ব্যক্তি তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটা রিক্সা, কালামকে একটা ভ্যান গাড়ি এবং হাফিজকে একটা কি সেলাই মেশিন, 3জন ব্যক্তিকে 3টা জিনিস কিনে দিলেন। তিনি বলিলেন তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্যমতো গরিব মানুষের উপকার করো। অর্থাৎ এই হাজী মানুষটি তার জাকাতের টাকা থেকে তাদের 3জনকে সাহায্য করলেন। কিছুদিন পর হাজী সাহেব তাদের পরীক্ষা করার জন্য এক ভিক্ষুককে পাঠালেন তাদের নিকট সাহায্য চাইতে। আবুল ও কালাম কোনো সাহায্য করিল না, কিন্তু হাফিজ বিনা পয়সায় জামাটা সেলাই করে দিলেন। আমরা কি দেখলাম? এই গল্পেও ঠিক 3টা ব্যক্তির কাহিনী বলা রয়েছে। প্রথম 2জন কি সততার পুরস্কার পাবে না, কারণ তারা সৎ নয়। তারা আমাদের হাজী সাহেবের জাকাতের টাকা দিয়ে স্বাবলম্বী হয়েছে, কিন্তু সে আর কাউকে সাহায্য করে নাই। তাহলে আমাদের সৃজনশীলের কি ধরনের উদ্দীপক থাকবে সেটা আমরা পেলাম। এখন দেখো এখান থেকে প্রশ্ন থাকবে 4টা। কয়টা প্রশ্ন থাকবে? 4টা। আমরা যদি একটা নতুন পেজ নিয়ে কথা বলি, এই 4টা প্রশ্ন নিয়ে, এই 4টা প্রশ্নের ক নম্বর প্রশ্ন, এটার নম্বর থাকবে 1 নম্বর। নম্বর কত থাকবে? ক
ক নম্বর প্রশ্নের উত্তর তুমি যদি সঠিক করতে পারো তুমি নাম্বার পাবে 1 নম্বর, ক নম্বরের জন্য 1 নম্বর। ঠিক খ নম্বরে যে প্রশ্নটা থাকবে সেটা থাকবে 2 নম্বর। একটা সৃজনশীলের খ নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর করতে পারবে সে কয় নম্বর পাবে? 2 নম্বর পাবে। ঠিক ক নম্বর প্রশ্নটাকে বলা হয় জ্ঞানমূলক প্রশ্ন, অর্থাৎ তোমাকে ডিরেক্ট একটা প্রশ্ন করবে, সেটা তোমাকে উত্তরটুকু লিখতে হবে। আমরা প্রশ্নের নমুনা দেখব। ঠিক গ নম্বর প্রশ্ন থাকবে, সেখানে থাকবে 3 নম্বর। এরপরে দেখো 4 নম্বর যে আমাদের প্রশ্ন রয়েছে 4 নম্বর। তাহলে দেখো আমরা যদি সবগুলো যোগ করি যোগফল কত হয়? 1 আর 2 3, 3 3 6, 6 আর 4 10। এই 4টা প্রশ্ন মিলে একটা সৃজনশীলে কত নাম্বার থাকে? 10 নম্বর থাকে। তাহলে বোঝাই যাচ্ছে 4টা প্রশ্নের উত্তর আমাদের ভিন্ন ভিন্নভাবে লিখতে হবে। কিভাবে লিখতে হবে সেটা আমাদের জানা প্রয়োজন না? অবশ্যই জানা প্রয়োজন। তাহলে আমরা উদ্দীপকটা পড়েছি, এখন আমরা চলো প্রশ্নের উত্তরের দিকে যাই। ক নম্বর প্রশ্ন দিয়েছে, স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন? অর্থাৎ ক নম্বর প্রশ্ন তোমার কাছে শুধু জানতে চেয়েছে গল্পটিতে আমাদের ফেরেশতা কয়জনকে করেছে। আমরা উত্তর কি লিখব? উত্তর আমরা জানি 3 জনকে। তাহলে এই ক নম্বর উত্তর তুমি 2 ভাবে লিখতে পারো। কেউ চাইলে শুধু ক নম্বর দিয়ে লিখতে পারো 3 জনকে, দাড়ি দিলে তুমি এইটুকু লেখার কারণেও 1 নম্বর পাবে। কিন্তু এর থেকে ভালো হয় যদি আমরা পুরো বাক্যটা লিখি। যদি আমরা এইভাবে লিখি, স্বর্গীয় দূত 3 জন ইহুদিকে পরীক্ষা করেছিলেন, সেটা আরো অনেক ভালো হয়। বুঝতে পেরেছো ক নম্বর প্রশ্নের উত্তর কিভাবে হবে? ঠিক খ নম্বরের প্রশ্ন হবে, স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশে, এটা হবে কি? ছদ্মবেশে, মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন? আমাদের ফেরেশতা মানুষের ছদ্মবেশ কেন ধারণ করেছেন সেটা আমাকে একটু ব্যাখ্যা করতে হবে। ঠিক পূর্বের মতো এক লাইনে উত্তর দিলে হবে না। তাহলে আমরা কি বলতে পারি? আমরা অনুধাবন প্রশ্ন লেখার জন্য, খ নম্বর প্রশ্ন লেখার জন্য আমাদের খ নম্বর যে প্রশ্নটা থাকবে সেখানে 2টা প্যারা করব। প্রথম বাক্যে এক লাইনে একটা উত্তর দিয়ে দিব। প্রথম বাক্যে কি করব? প্রশ্নে আমার যা চেয়েছে ডিরেক্ট উত্তর দিয়ে দিব। যেমন এখানে যা বলেছে আমি প্রথম বাক্যে উত্তরটা দিয়ে দিব, স্বর্গীয় দূত মানুষের পরীক্ষা করার জন্য মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন। আমাদের একটা বাক্য হয়ে গেল। ঠিক একটা বাক্য হওয়ার পর সেটা যেখানে শেষ হবে আমরা দ্বিতীয় বাক্যে এটার ব্যাখ্যা লিখব। কেন আসলে তিনি এই পরীক্ষাটা নিলেন এবং কেন তিনি ছদ্মবেশ ধারণ করলেন। তাহলে আমি ব্যাখ্যা হিসেবে বলতে পারি যে কি, ফেরেশতা হলেন আল্লাহর দূত, তাদেরকে মানুষ দেখতে পারে না। ঠিক মানুষের পরীক্ষা করার জন্য, মানুষের সততার পরীক্ষা করার জন্য সে একটা মানুষের রূপ ধারণ করেছিলেন, করে পৃথিবীতে এসেছিলেন এবং 3 জন ইহুদিকে পরীক্ষা করেছিলেন। ঠিক এইভাবে কিন্তু আমরা ব্যাখ্যা করব। তাহলে কি বললাম? আমাদের খ নম্বর যে অনুধাবন প্রশ্নটা রয়েছে সেটার উত্তর হবে 2টা প্যারায়। আমরা প্রথমে একটা বাক্যে জ্ঞানমূলকের মতো এক বাক্যে বলে দিব, দ্বিতীয় প্যারায় গিয়ে আমরা কি করব? একটু ব্যাখ্যা করব। ঠিক আছে, আমরা কি বুঝেছি? তাহলে অনুধাবন পর্যন্ত। ঠিক 3 নাম্বার যেটা আমরা করব, আমাদের কাজ হলো 3 নাম্বারটা প্রশ্নটা পড়া। এই 2টা প্রশ্ন গ এবং গ, এটা তোমার এই উদ্দীপকের সাথে মূল গল্পের সম্পর্কে জানতে চাবে। ক এবং খ শুধু কি গল্প রিলেটেড ছিল না, কিন্তু এই গ এবং ঘ এই 2টা হবে কি উদ্দীপক এবং গল্প রিলেটেড। যেমন গ নম্বরে চেয়েছে কালাম আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। তাহলে আমাকে কি জানতে চেয়েছে? এই উদ্দীপকের এই 2 জন ব্যক্তির মধ্যে যে দিকগুলো রয়েছে আর আমাদের সততার পুরস্কার গল্পের যে দিকগুলো রয়েছে, যে ব্যক্তিদের মিল রয়েছে, সেটা কি করতে হবে? সেটা এখানে দেখাতে হবে। তাহলে আমরা উদ্দীপক পড়ে কি পেয়েছি এই কালাম ও আবুল, সে কি সাহায্য নিয়েছে কিন্তু গরিবকে সাহায্য করে নাই, অর্থাৎ সে অসৎ। তাহলে সততার পুরস্কারে আমরা কাকে কাকে পাই? ঠিক ধবল রোগী এবং টাকওয়ালা মানুষ, টাকওয়ালা যে ব্যক্তিটা ছিল, এই প্রথম 2 ব্যক্তির সাথে কি ছিল? মিল রয়েছে। তাহলে আমরা এটার উত্তর করব কিভাবে? আমরা প্রথমে বলে দিব কালাম ও আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের অকৃতজ্ঞতার বা মিথ্যা বলার বা অন্যকে সাহায্য না করার দিকটির মিল রয়েছে। এটা বলার পরে আমরা কি ব্যাখ্যা করব? আমরা কিন্তু
গল্পে কি দেখেছি সেটা অল্প বলবো। যেমন তোমাদের জন্য আমি একটা উত্তর এখানে সাজিয়েছি, আমরা একবার করে দেখে নিব, তোমাদের নোট খাতা থাকবে। এখানে আমরা কি করেছি, প্রথমে একটা এক বাক্যে বলে দিব, তারপরে আমরা মূল গল্পের একটু আলোচনা করব যে মূল গল্পে আসলে কি ঘটেছিল, কোন দিকটা উদ্দীপকে চলে এসেছে। যেমন এটাই তুমি দেখতে গেলে পাবে আমি কি করেছি, গল্পের যে দুইটা ব্যক্তি রয়েছে টাকওয়ালা ও ধবলদারি, তারা সাহায্য নিয়েছে কিন্তু তারা স্বার্থপরতার কারণে, নিজেদের স্বার্থপরতার কারণে মিথ্যা কথা বলেছে, তাই না? তারা ফেরেশতাকে খালি হাতে বিদায় করে দিয়েছে। তাহলে আমরা গল্পের ওই দুইজন ব্যক্তির ঘটনাটা বলে দিব। ঠিক একইভাবে তারপরে আমাদের যে উদ্দীপক অংশে রয়েছে, যে মিলের অংশটা উদ্দীপকে, যে কি কারণে এই উদ্দীপক আর এটার মিল রয়েছে সেটাও আমরা বলে দিব। ঠিক একইভাবে আমি বলে দিয়েছি ঠিক কি উদ্দীপকের আমাদের এই কালাম, ওকে, কালাম ও আবুল, এই দুইজনও ঠিক ওই দুই ব্যক্তির মতো স্বার্থপরতার কাজ করেছে। তাই এখানে কি মিল রয়েছে, আমরা বলে দিতে পারি স্বার্থপরতার দিকটির মিল রয়েছে। বুঝতে পেরেছো? অর্থাৎ গ নম্বরে যে 3 নম্বরের জন্য আমাকে উত্তর করতে হবে, যেন আমি এইভাবে উত্তরটা করি। প্রথমে এক বাক্যে একটা জ্ঞানমূলকের মতো উত্তরটা দিয়ে দিব, দ্বিতীয় প্যারায় গিয়ে আমাদের গল্পের কোন দিকগুলোর মিল রয়েছে সেটা বলে দিতে পারি। ঠিক তারপরে আমরা কি করব, উদ্দীপকের আসল মিলটা আমরা খেয়াল করব। ঠিক আছে? তাহলে আমাদের 4 নাম্বার সেটাও একই, আমাদের এই গ নম্বর যেভাবে লিখেছি উদ্দীপক এবং মূল গল্পের যে ব্যাখ্যাটা, সেই ব্যাখ্যাটা মিল করিয়ে দিব। যেমন গ নম্বর এখানে প্রশ্ন কি করেছে, হাফিজের কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত। তাহলে সততার পুরস্কার গল্পের মূল শিক্ষাটা কি, কেউ আমাকে বলো তো? মূল শিক্ষা হলো কি, সত্যতা অর্জন বা সৎ মানুষ হওয়া, পরোপকারী হওয়া, তাই না? নৈতিকতা শিখা, ভালো গুণগুলা শিখা, তাই তো? ঠিক আমরা উদ্দীপকে কি দেখি, এই হাফিজ নামে ব্যক্তিটা যে কিনা জাকাতের টাকায় স্বাবলম্বী হয়েছিল, সে একজন ভিক্ষুককে বিনা পয়সায় জামাটা সেলাই করে দিয়েছে। তাহলে আমরা তার মধ্যে এই সুন্দর গুণগুলা দেখি না, এই ভালো গুণগুলা দেখি না? তাহলে হ্যাঁ, কথাটা অবশ্যই যথার্থ। ঠিক তাহলে আমরা এই ব্যাখ্যাটাই করে দিব। প্রথম বাক্যে বলবো যে হ্যাঁ, হাফিজের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত। এখন কেন নিহিত সেটা আমি ব্যাখ্যা করে দিব, দেখাবো যে আমাদের যে সততার পুরস্কার গল্পটি রয়েছে সেটার মূল শিক্ষা হলো পরোপকারী হওয়া, নৈতিক গুণাবলী অর্জন করা। তাহলে আমি কিন্তু তোমাদের সুবিধার্থে এখানে কিন্তু উত্তর দেওয়া রয়েছে, তোমরা কিন্তু চাইলেই পড়ে নিতে পারবা, একটা ধারণা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু একটা গল্প শেষ। আজকের আমাদের বাংলা ক্লাসে যে টার্গেট ছিল, সেই টার্গেটের একটা অংশ ছিল মান বন্টন, পরীক্ষার প্রশ্নের ধরন দেখেছি। সততার পুরস্কার গল্পটি খুব ভালোভাবে শেষ করেছি। সততার পুরস্কার গল্পটি থেকে কিভাবে এমসিকিউ আসবে, কিভাবে সৃজনশীল আসবে, কিভাবে আমি উত্তর করব, সব দেখেছি কি দেখি নাই? সবাই কি ক্লিয়ার? আমাদের বাংলা প্রথম পত্রের যে প্রথম অংশটি ছিল সততার পুরস্কার, সেটা কি আমাদের অল ওকে? ওকে হলে সবাই একটু ওকে লিখে দাও আমাকে, অল ডান লিখে নাও। তাহলে আমরা যদি ক্লিয়ার হয়ে থাকি তাহলে আমরা একটা ছোট্ট ব্রেকে যাই। ওকে, মাত্র 5 মিনিটের একটা ব্রেক। ঠিক 5 মিনিট পরে আমাদের বাংলা ক্লাস দ্বিতীয়তে চলে যাব। ঠিক বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আমরা কথা বলবো। ওকে, তাহলে 5 মিনিট পরে আবার দেখা হচ্ছে। সবাই কি আরো মনোযোগের সাথে ক্লাস করার জন্য রেডি থাকো, ঠিক আছে? ওকে। হাই, ওয়েলকাম ব্যাক। তোমাদের আবারও স্বাগতম আমাদের ক্লাসে। তাহলে আমরা ক্লাসটি শুরু করার আগে দ্বিতীয় পত্র সম্পর্কে তো জানবো। প্রথম পত্র সম্পর্কে জেনেছি, মানবন্টন যেভাবে জেনেছি, দ্বিতীয় পত্র জানবো। ঠিক তোমাদের প্রথম পত্র নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, আমরা 2-3 থেকে 3 মিনিট সেই প্রশ্ন নিয়ে একটু কথা বলবো। তোমাদের কিছু জানার থাকলে তোমরা এখন আমাকে একটু জানিয়ে দিতে পারো। যেমন একজন নাহিন তাসিন বলেছো বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একসাথে পরীক্ষা হবে কিনা? না ভাইয়া, একসাথে হবে না, দুইটা আলাদা পরীক্ষা হবে। বাংলা প্রথম পত্র 100 নম্বরের, সেটা একদিন হবে। দ্বিতীয় পত্র অন্যদিন হবে। মান বন্টন আমি বলবো, দ্বিতীয় পত্র নিয়ে কথা হবে। তোমরা প্রথম পত্র নিয়ে বলো। হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় পত্র নিয়ে আবির, আমি দ্বিতীয় পত্র নিয়ে বলবো। প্রথম পত্রে কোনো সমস্যা থাকলে আমাকে জানাও।
তাহলে তোমাদের প্রথম পত্র নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকলে জানাও, আমরা দ্বিতীয় পত্রে যাব। আরিসা, তুমি যে মানবন্টন জানতে চেয়েছো, আমরা কিন্তু বলেছি ফার্স্ট পেপারে 100 নাম্বার থাকবে, কিভাবে তুমি কিন্তু সেটা জেনে যাবে। সিয়াম, তুমি বলেছো অতিবাহিত মানে কি? অতিবাহিত মানে পার হওয়া। অতিবাহিত হওয়া মানে কি? পার হয়ে যাওয়া। যেমন আমি যদি বলি 1 বছর অতিবাহিত হয়েছে, অর্থাৎ 1 বছর শেষ হয়েছে। একটা সময় অতিবাহিত হওয়া মানে সেটা শেষ হয়ে যাওয়া, পার হওয়া। বুঝতে পেরেছো সিয়াম? হ্যাঁ, মায়াবী, তুমি সৃজনশীলের 4 নাম্বার প্রশ্ন সম্পর্কে জানতে চেয়েছো। আমরা 4 নাম্বার প্রশ্ন, এটা 4টা প্যারা করতে হবে তেমন ম্যান্ডেটরি না, কিন্তু আমরা চাইলে 4টা করতে পারি, সুন্দর লাগে এবং আমাদের কিন্তু পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া যায়। ঠিক তোমরা যারা আমাদের সামনের জার্নিতে একসাথে আমরা থাকবো, আমরা কিন্তু এগুলো নিয়েই কাজ করব। কিভাবে একটা সৃজনশীল খুব সুন্দর করে লিখে 10-এ 10 পাওয়া যায়, সেটা কি আমরা শিখবো না? অবশ্যই শিখবো। আমরা ধীরে 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 সব শিখে যাব। তো আমাদের সৃজনশীলের 4 নম্বর প্রশ্নে কিভাবে লেখা যায় তোমরা লিখবা, আমাদের পরীক্ষা দিবা, সেই পরীক্ষার খাতা আমরা দেখব। দেখে তোমার কোথায় ভুল হয়েছে, কোথায় আরো ইমপ্রুভ করতে হবে, কোথায় উন্নতি করতে হবে, সেটা কিন্তু আমরা তোমাকে ধরিয়ে ধরিয়ে দিব। ঠিক আছে? তাহলে আমরা দ্বিতীয় পত্রে চলে যাই। ঠিক আছে, তাহলে আমরা দ্বিতীয় পত্রে চলে যাই। তোমরা এরপরও যদি কোনো প্রশ্ন থাকে, যারা একটু দেরিতে এসেছো, তোমরা কিন্তু এই ক্লাসটা রেকর্ড পেয়ে যাবা তোমাদের পোর্টালে, আমাদের ফেসবুক পেজে। তোমরা কিন্তু সেখানে গিয়ে ব্যাক করে আবার সব জেনে নিতে পারবে, কোনো ভয়ের কিছু নেই। তাহলে আমরা দ্বিতীয় অংশের ক্লাসটা শেষ করি। তাহলে দ্বিতীয় অংশে আমাদের কি রয়েছে? ভাষা ও প্রমিত ভাষা। ভাষা মানে কি বলো তো? যেমন আমাদের মাতৃভাষা হলো বাংলা, তাই না? যারা ইংল্যান্ডে জন্মগ্রহণ করে বা আমেরিকাতে জন্মগ্রহণ করে, তারা কি বাংলা ভাষায় কথা বলে? না, তারা আবার আরেকটা ভাষায় কথা বলে। অর্থাৎ এই ভাষা হলো একটা যোগাযোগের মাধ্যম। সেই ভাষাটা এক একজনের এক এক হতে পারে। সেটা আমাদের বাংলাদেশে আজকে যেমন ভাষা ছিল, ঠিক 200 বছর আগে তেমন ছিল না। অর্থাৎ ভাষাটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, জায়গার সাথে সাথে পরিবর্তন হয়, তাই না? ঠিক এই ভাষা নিয়ে আজকে আমাদের দ্বিতীয় পত্র আলোচনা। তাহলে দ্বিতীয় পত্রে যাওয়ার আগে আমরা দেখি আমাদের পরীক্ষা কত হবে। আমাদের যে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা আছে, সেই পরীক্ষাটা হবে 50 নাম্বারে। কত নাম্বারে? 50-এর নাম্বারে। ঠিক এই 50 নাম্বারেরও দুইটা ভাগ রয়েছে। 50 নাম্বারেরও কি রয়েছে? দুইটা ভাগ রয়েছে। একটা হলো এমসিকিউ, আরেকটা হলো রচনামূলক প্রশ্ন। কি প্রশ্ন? রচনামূলক। আমাদের এই এমসিকিউতে 15টা প্রশ্ন থাকবে। এটা আমাদের ব্যাকরণ যে অংশ রয়েছে, আমরা প্রত্যেকটা ক্লাসের মাধ্যমে দেখব ব্যাকরণে কি কি পড়বো। যেমন আজকে আমাদের এই লেকচারে রয়েছে ব্যাকরণের অংশটুকু, সেখান থেকে এমসিকিউ আসবে। আর রচনামূলক প্রশ্নে আসবে, রচনা লিখতে দিবে, আমাদের ভাব সম্প্রসারণ লিখতে দিবে, সারাংশ সারমর্ম লিখতে দিবে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগবে, ভাই এগুলা কি বুঝান, এগুলা কি বুঝান? হ্যাঁ, আমরা একটু আস্তে ধীরে বুঝবো। ঠিক আমি যখন তোমাদের এই সময়ে ছিলাম ক্লাস 6-এর, আজকে কি 2 দিন, আমি কিন্তু এগুলা কিছুই জানতাম না, ধীরে ধীরে কিন্তু জেনেছি। তাহলে কি তোমরা আজকে এই রচনামূলক অংশ নিয়ে কিছু ভাবতে হবে না। আমাদের আবার দেখা হবে, আমরা আবার শিখবো, আবার জানবো কোনটা কি পড়তে হবে, পরীক্ষায় কিভাবে ফুল নাম্বার পাবা, সব তোমাকে ধরে ধরে আমি শিখিয়ে দিব। ঠিক আছে? তাহলে আজকে আমাদের এমসিকিউ, এমসিকিউ প্রশ্নটা কি ধরনের সেটা আমরা প্রথম পত্রে দেখেছি। তাহলে দ্বিতীয় পত্রের ক্ষেত্রে এমসিকিউ এর ধরনটা সেম, কিন্তু এখানে কি গল্প কবিতা থেকে প্রশ্ন করবে? না, এখানে প্রশ্ন করবে আমাদের দ্বিতীয় পত্রে যে বই রয়েছে সেই বই থেকে। যেমন আমাদের দ্বিতীয় পত্রে বইয়ের প্রথম অধ্যায়ের নামই হচ্ছে ভাষা ও প্রমিত ভাষা। তাহলে চলো আমরা দেখে নেই ভাষা কাকে বলে। ভাষা মূলত মানুষের মনোভাব প্রকাশকে কণ্ঠ নিঃসৃত অর্থবহ ধ্বনি সমষ্টির সমষ্টিকে ভাষা বলে। কি বললো? বইয়ের আমাদের যে সংজ্ঞাটা রয়েছে অনেক কঠিন লাগছে না? ভুলে যাও। আমাদের ভাষা হলো কিছু ধ্বনির সমষ্টি, যে ধ্বনিটা আমি আমাদের বাক যন্ত্রের সাহায্যে বা আমাদের কণ্ঠের সাহায্যে উচ্চারণ করি। আমি যখন কথা বলি তখন কণ্ঠের সাহায্যে বিভিন্ন জিনিস উচ্চারণ করি, সেটার সকল সমষ্টির নামই হচ্ছে ভাষা। আমাদের বাংলাদেশের, আমাদের বাঙালির ভাষা কি? বাংলা ভাষা। একমাত্র মানুষেরই ভাষা রয়েছে। একমাত্র কাদের রয়েছে ভাষা? মানুষের ভাষা রয়েছে।
তোমার মনে প্রশ্ন জাগবে, ভাইয়া অন্যদের ভাষা নাই কেন, পশু পাখির এদের ভাষা নেই কেন? কারণ হলো আমাদের যে বৈজ্ঞানিক যে পরীক্ষা নিরীক্ষা রয়েছে সেটার মাধ্যমে দেখা হয়েছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র, এই যে আমাদের মুখ, কণ্ঠনালী, এটা যেভাবে তৈরি করা হয়েছে, এগুলোর মাধ্যমে আমরা যে ধ্বনিগুলো তৈরি করতে পারি সেটা অন্যজন বুঝতে পারে। এই এই জিনিসগুলো অন্য একটা প্রাণীর মাধ্যমে নেই। ঠিক মানুষ কথা বলতে পারে তার এই গঠনের কারণে, স্নায়ুতন্ত্র ভিন্ন হওয়ার কারণে। তাহলে বুঝতে পেরেছো কেন পশু পাখির কোনো ভাষা নেই? কারণ তাদের গঠন তেমন না, তাদের স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক আমাদের মানুষের মতো না। তোমাকে একটা সংজ্ঞা যদি মুখস্থ করতে বলি, একটা ভাষার সংজ্ঞা কি লিখতে পারি? আমরা লিখতে পারি মনের ভাব প্রকাশের জন্য বাক যন্ত্রের সাহায্যে। এই কথাটা তোমরা, আমি জানি অনেকে জানো না। বাক যন্ত্র মানে বোঝা হয় আমরা কথা বলার সময়, ভাষা বলার সময় যে যে অঙ্গগুলো, আমাদের শরীরের যে অঙ্গগুলো কথা বলার সময় কাজে লাগে তাদেরকে বলা হয় বাক প্রত্যঙ্গ। আর এই সকল বাক প্রত্যঙ্গকে একত্রে বলা হয় বাকযন্ত্র। তাহলে বাকযন্ত্রের অংশ রয়েছে, যেমন দেখো, কথা বলার সময় আমাদের যে বাতাসটা বের হচ্ছে না, সেই বাতাসটা তৈরি হয় ফুসফুস থেকে। কোথা থেকে? ফুসফুস থেকে। সেই ফুসফুস থেকে বাতাসটা আমাদের এই কণ্ঠনালী বা শ্বাসনালী দিয়ে উপরে আসে। উপরে আসার পরে মুখের মধ্যে আমাদের আলজিভ রয়েছে, রয়েছে তালু। দেখো, কথা বলার সময় জিহ্বা, ঠোঁট ওঠানামা করছে না? কথা বলার সময় আমার নাক দিয়ে, মুখ দিয়ে কি বাতাস বের হচ্ছে না? এই যে কথা বলার সময় আমাদের যে অঙ্গগুলো সাহায্য করছে, কথা বলার সময় আমাদের যে অঙ্গগুলো সাহায্য করছে সেই অঙ্গগুলোর নাম হচ্ছে বাক প্রত্যঙ্গ। আর সকল বাক প্রত্যঙ্গে একত্রে বলা হয় বাকযন্ত্র। বুঝতে পেরেছো? বাকযন্ত্র মানে কি বুঝা গেছে? বাকযন্ত্র মানে আমরা যে কথা বলি সেখানে যে অঙ্গগুলো সাহায্য করে তাদের সমষ্টি, সাহায্যে উচ্চারিত হয় ধ্বনির দ্বারা নিষ্পন্ন যে আওয়াজটা বা যে ধ্বনিটা আমরা উচ্চারণ করি কোনো বিশেষ সমাজে ব্যবহৃত, অর্থাৎ এই ভাষাটা একটা নির্দিষ্ট সমাজের জন্য ব্যবহৃত হয়। যেমন আমাদের বাংলাদেশে বাংলা ভাষার ব্যবহারটা হয় স্বতন্ত্রভাবে অবিহিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। এটা একটা আমাদের ব্যাকরণবিদের সংজ্ঞা। নামটা মনে রাখো, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তিনি এই সংজ্ঞাটা দিয়েছেন। তিনি একজন ব্যাকরণবিদ, অনেক বড় মানের ব্যাকরণবিদ। বাংলা ভাষার ব্যাকরণ যে এত এত আপডেট হলো তাদের কল্যাণে কিন্তু হয়েছে। তাহলে তিনি এই সংজ্ঞাটা দিয়েছেন। আমাদের এত সংজ্ঞা বড় মুখস্থ করার দরকার নেই, শুধু আমরা বলতে পারি বাক যন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি সমষ্টিকে ভাষা বলে। বুঝতে পেরেছো? তাহলে আমরা দেখো ভাষা সম্পর্কে হালকা জেনেলাম। আমাদের ভাষার আসলে প্রয়োজন কেন, ভাষাটা আমরা কোথায় ব্যবহার করি, চলো সেটা সম্পর্কে জানি। ভাষার সাহায্যে আমরা কথা বলি, এটা তো সবাই জানি। মনের ভাবকে আমরা প্রকাশ করি। মনের ভাবটা হতে পারে কি, আমরা যখন কোনো কষ্ট পাই সেই কষ্টটাও প্রকাশ করি, যখন আনন্দ পাই সেই আনন্দটাও প্রকাশ করি। যেমন আমি যদি তোমাদেরকে বলি যে তোমাদের স্কুলের প্রথম দিন কেমন গেছে, তুমি কি আমাকে তোমার আনন্দের সহিত তোমার স্কুলের প্রথম ঘটনাগুলো আমাকে জানাবে না? কিসের মাধ্যমে জানাবে? বাংলা ভাষার মাধ্যমে জানাবে। তাহলে এই ভাষার মাধ্যমে আমরা কি করে থাকি? মনের ভাব প্রকাশ করে থাকি। ভাষার মাধ্যমে আমরা প্রকাশ করি আমাদের বিভিন্ন অভিজ্ঞতা, নানা ধরনের আবেগ। আবেগ মানে কি? কষ্ট, দুঃখ, বেদনা, সুখ, আনন্দ, এগুলার আবেগ আমরা প্রকাশ করি ভাষার মাধ্যমে। বিভিন্ন প্রকার অনুভূতি প্রকাশ করি। এটা হতে পারে হিংসার অনুভূতি, হতে পারে ভালো লাগা, ভালোবাসার অনুভূতি। ভাষা আমাদের শিক্ষার মাধ্যম। ভাষা আমাদের শিক্ষার মাধ্যম। এই যে যেমন আমরা কি পড়বো, বিজ্ঞান পড়বো, অন্য সাবজেক্ট পড়বো, সেখানে কি বাংলা ভাষাকে ব্যবহার করা হচ্ছে না? তাহলে এই বাংলা ভাষা হলো কি? শিক্ষার মাধ্যম। ভাষাকে দেশ গঠনের হাতিয়ার বলা হয়। কথাটা খেয়াল রাখো, দেশ গঠনের হাতিয়ার হিসেবেও গ্রহণ করা হয় ভাষাকে। কেন? কারণ দেশের অগ্রগতি বা কল্যাণ, দেশের যে উন্নতি, সেটা করতে গেলে কিভাবে করা হবে, দেশের মানুষ কিভাবে মঙ্গল করবে, সেটা সবকিছু মানুষের মধ্যে মানুষ বলেই থাকে ভাষার মাধ্যমে। দেশ নিয়ে পরিকল্পনা, দেশের নতুন কি করা প্রয়োজন, যেমন আমরা কি করি, অনেক দাবি প্রকাশ করি। আমাদের কি নিজের জীবনকে যেভাবে গড়ি, দেশকে গড়ার স্বপ্ন দেখি, সেই স্বপ্নগুলো আমরা প্রকাশ করি ভাষার মাধ্যমে। এই কারণে আমাদের এই ভাষাকে বলা হয় দেশ গঠনের হাতিয়ার। ঠিক আছে? তাহলে আমাদের একদম বেসিক আলোচনা গেল, ভাষা কি সেটা আমরা জেনেছি, ভাষার ব্যবহারটা আমরা দেখেছি। ঠিক আছে? দেখো, এখন আসি আমাদের ভাষার প্রকারভেদ। পৃথিবীতে অনেক অনেক ভাষা রয়েছে, তাই না?
এক একটা জাতির জন্য ভিন্ন ভিন্ন ভাষা রয়েছে, কিন্তু সকল ভাষাকে দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? সকল ভাষাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো মৌখিক ভাষা, আরেকটা হলো লিখিত ভাষা। একটা হলো কি মৌখিক ভাষা, আর একটা লিখিত ভাষা। মৌখিক ভাষা কোনগুলো? যে ভাষাটা শুধুমাত্র বলা হয়, অর্থাৎ যার কোনো লেখার কিছু নেই। বলো, তোমরা আমাকে জানাও তো, বাংলা ভাষাটা কি মৌখিক ভাষা না লিখিত ভাষা? তোমরা আমাকে একটু জানাও তো, আমাদের প্রিয় মাতৃভাষা মৌখিক ভাষা না লিখিত ভাষা? সবাই জানাও। হ্যাঁ, গুড গুড, ভেরি গুড। আমি তো এটাই চাচ্ছিলাম যে আমার স্টুডেন্টটা হবে খুব স্মার্ট। একটা ভাষা কি শুধু এক ধরনের হবে? না, দুই ধরনের হতে পারে। যে ভাষাটা মুখেও বলা যাবে, যে ভাষাটা লেখাও যাবে, তাকে আমরা কি বলবো? সেটা অবশ্যই মৌখিক ভাষাও, একই সাথে লিখিত ভাষাও। হ্যাঁ, সবাই অনেক সুন্দর, ভেরি গুড। নীল আকাশ, যারা অ্যান্সার করেছো, প্রীতম, হুমায়রা, মিম, তাসমিয়াত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঠিক উত্তরের জন্য। তাহলে আমাদের তোমার মনে প্রশ্ন জাগবে না যে ভাইয়া, আমি তো দেখলাম বাংলা ভাষা মুখেও বলা যায়, লেখাও যায়, ঠিক ইংরেজি ভাষাটা তো সেম, তাহলে আমি শুধুমাত্র মৌখিক ভাষা পাওয়া যায় এমন আছে? হ্যাঁ, আছে। আমাদের দেশে অনেক উপজাতি বা আদিবাসী রয়েছে না, তাদের কিন্তু নিজস্ব ভাষা রয়েছে, কিন্তু সকলের লিখিত বর্ণ নেই, লেখার কোনো নেই। তারা কি বলে? শুধু মুখে বলে। যেমন আমরা কিন্তু চাইলে দেখতে পারি উর্দু ভাষা, সেটা বলা হয় কিন্তু লেখা হয় আরবি হরফে, অর্থাৎ সেটার কোনো লিখিত রূপ নেই। তাহলে আমরা কিন্তু ভাষা কত প্রকার সেটা জানলাম, পার্থক্যটাও বুঝতে পেরেছি। মৌখিক ভাষা অর্থাৎ যেটা মুখে বলা যায়, লিখিত ভাষা অর্থাৎ যে ভাষাটাকে লেখাও যায়। ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার? হ্যাঁ, দেখো, তাহলে আমরা এই যে লিখা যায় বললাম যে একটা ভাষাকে চাইলে লিখা যায়, সে লিখিত ভাষা আবার তিন প্রকার। লিখন ব্যবস্থা তিন প্রকার। তিন প্রকার কি কি? একটা হলো বর্ণভিত্তিক। একটা কি? বর্ণভিত্তিক। বর্ণ কাকে বলে? দেখো, আমি তোমাকে আগে বর্ণটা শিখাই। বলো তো, আমাদের মোট বর্ণ কতটি? বাংলা ভাষার মোট বর্ণ কতটি? সবাই আমাকে বলো তো, বাংলা ভাষার মোট বর্ণ কতটি? সবাই আমাকে বলো, বাংলা ভাষার মোট বর্ণ কতটি? গুড গুড। হ্যাঁ, যারা 49 বলছো, আমাদের কিন্তু মোট বর্ণ আসলে বাংলা ভাষার বর্ণ হলো মোট 50টি। কয়টি? 50টি। আমরা পরবর্তী ক্লাসে যখন খুব ডিটেলসে পড়ব, বর্ণ, ধ্বনি, এগুলো নিয়ে কিন্তু অনেক ডিটেলস আলোচনা রয়েছে, তখন আমরা সবকিছু জানবো। শুধু এখন এটা জেনে নাও, এই 50টি বর্ণ দুই রকম। একটা হলো স্বরবর্ণ, একটা হলো ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কয়টি? আমরা সকলে কিন্তু জানি স্বরবর্ণ কয়টি। স্বরবর্ণ হচ্ছে আমাদের 11টি। আর ব্যঞ্জন বর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণ হলো আমাদের কয়টি? 39টি। ঠিক আছে? আমাদের তার মানে কি, বাংলা ভাষা একটি বর্ণভিত্তিক ভাষা। আমরা যে আমাদের বাংলা ভাষাটা লিখি, সেটা কি রয়েছে? একটা বর্ণ রয়েছে। অর্থাৎ বিশ্বের যে ভাষাগুলোর বর্ণ আছে, সেগুলার লেখার রূপের নামই হচ্ছে কি? আমাদের বর্ণভিত্তিক ভাষা। তাহলে দেখো, আমাদের ইংরেজির বর্ণ রয়েছে, ইংরেজি ভাষার রুশ বর্ণের বর্ণ রয়েছে, হিন্দি ভাষার আমাদের বর্ণ রয়েছে। তাহলে এগুলো হচ্ছে বর্ণভিত্তিক লিখন ব্যবস্থা। দেখো, অক্ষর ভিত্তিক। একটা জিনিস খেয়াল রাখো, বর্ণ এবং অক্ষর, অনেকেই আমরা ভাবি বর্ণ ও অক্ষর একই জিনিস। বর্ণ ও অক্ষর এটা কিন্তু একই জিনিস না। যেমন আমি যদি লিখি বন, দেখো লিখলাম বন, এই বনে মোট বর্ণ আছে কয়টা বলো তো আমাকে তোমরা? এই বন শব্দে মোট বর্ণ আছে তিনটা। মোট বর্ণ আছে তিনটা। একটা রয়েছে ব, একটা রয়েছে আমাদের উকার, আর একটা রয়েছে কি ন। তিনটা না? এটা হলো আমাদের বর্ণ। কিন্তু অক্ষর, আমরা যারা মনে করি বর্ণ ও অক্ষর একই, তারা ভুল করি। অক্ষর হলো উচ্চারণের একক। অক্ষর কি? উচ্চারণের একক। অক্ষরের ইংরেজি হলো সিলেবল। অক্ষরের ইংরেজির নাম কি? সিলেবল। আমরা ছোটবেলা পড়েছি না সিলেবল? যেমন এই বন শব্দে তিনটা বর্ণ রয়েছে, কিন্তু অক্ষর রয়েছে একটি।
অর্থাৎ আমরা এটা আরো ডিটেলসে সামনে জানবো, শুধু এইটুকু পার্থক্যটা জেনে নাও। বর্ণ ও অক্ষর এক নয়। বন শব্দে 3টা বর্ণ রয়েছে কিন্তু অক্ষর রয়েছে একটি, ঠিক আছে? অক্ষরের ইংরেজি হলো সিলেবল। আমরা উচ্চারণের সময় ক্ষুদ্র প্রয়াসে আমরা কোনো কিছু উচ্চারণ করার সময় সবচেয়ে ক্ষুদ্র যে অংশটুকু উচ্চারণ করতে পারি সেটার নামই হলো অক্ষর। যেমন মা, আমরা ম আকারে মা, এটা মা একসাথে উচ্চারণ করতে পারি না। এখানে অক্ষর রয়েছে একটি। অক্ষর কয়টি? একটি। কিন্তু এখানে বর্ণ কয়টি? দুইটি। একটা হলো ম, একটা হলো স্বরে আ। আবার আমি যখন বলি মা মা, কি বলি? মা মা। দেখো কি বলা লাগছে? মা মা। থামা লাগছে না? এই যে উচ্চারণের ক্ষুদ্র প্রয়াসে অল্প সময়ে সর্বোচ্চ যতটুকু আমি উচ্চারণ করতে পারছি সেটার নাম হচ্ছে অক্ষর। তাহলে এই মামাতে অক্ষর রয়েছে দুইটি। অক্ষর রয়েছে দুইটি, কিন্তু বর্ণ রয়েছে কয়টি? বলতো মামা শব্দে বর্ণ কয়টি? মামা শব্দে বর্ণ হলো 4টি। তাহলে এই বর্ণ ভিত্তিক এবং অক্ষর ভিত্তিকটা বুঝতে পেরেছো? পার্থক্যটা বুঝতে পেরেছো সবাই? সবাই কি বুঝতে পেরেছো বর্ণ ও অক্ষর ভিত্তিকের পার্থক্যটা? সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা একটু সামনের দিকে যাই। তাহলে আমাদের লিখিত রূপের মধ্যে যে অক্ষর ভিত্তিক রয়েছে, একটু আগে আমরা অক্ষরকে চিনলাম। সেই অক্ষর হচ্ছে কি? যেমন মামা, মামা শব্দের টুকরো অংশ মা মা। কথা বলার সময় আমরা এই অংশই উচ্চারণ করি, একে উচ্চারণের একক বলে। এই কথাটা মনে রাখবা, উচ্চারণের এককের নাম কি? অক্ষর। একে দলও বলা হয়। একে কি বলা হয়? দলও বলা হয়। কারণ যেহেতু একটা অক্ষরে অনেকগুলো বর্ণ থাকতে পারে। অক্ষর অনুযায়ী যে ভাষাগুলো লেখা গড়ে উঠেছে, যে ভাষাটা লিখতে হয় অক্ষর অনুসারে তাকে বলা হয় অক্ষর ভিত্তিক ভাষা। যেমন জাপানি ভাষা হচ্ছে একটি অক্ষর ভিত্তিক লিখিত ভাষা, মনে থাকবে। তারপর রয়েছে আমাদের ভাবাত্মক ভাষা। ভাবাত্মকটা কি? ভাবাত্মকটা হলো বিশ্বে এমন কিছু ভাষা রয়েছে যেগুলো লেখার জন্য বর্ণ দরকার পড়ে না, অক্ষর কোনোটি ব্যবহার করা হয় না। অনেকটা ছবির মতো। কিসের মতো? অনেকটা ছবির মতো লেখা হয় যে ভাষায়, সেটাকে বলা হয় আমাদের এই ভাবাত্মক ভাষা। এমন ভাষা রয়েছে চীনা ভাষা। তোমরা যদি কেউ চীনা ভাষা একটু দেখে থাকো, দেখবা সেটা কি কেমন লেখা থাকে। আমার তো কোনো বর্ণ লেখা নাই, কিন্তু যদি বলি সেই বর্ণটা এরকম এরকম, এমন কিন্তু তাদের অনেক জটিল জটিল একটা মানে যেটা লেখা থাকে সেটা মূলত কি একটু অনেকটা ছবি আঁকার মতো। সেটা কোনো বর্ণও না, সেটা কোনো অক্ষরও না, সেটা অনেকটা চিত্র বা আমাদের ছবি এঁকে লেখা হয়। সেই ভাষার নামই হচ্ছে ভাবাত্মক ভাষা। যেমন আমরা দেখলাম চীনা এবং কোরীয় ভাষা। তাহলে তোমাকে এখান থেকে এমসিকিউ প্রশ্নে কি আসবে? তোমাকে বলবে নিচের কোনটি অক্ষর ভিত্তিক ভাষা? উত্তর কি? জাপানি ভাষা। নিচের কোনটি ভাবাত্মক ভাষা? উত্তর কি? আমাদের চীনা বা কোরীয় ভাষা। তাহলে 3টা পার্থক্য জানলাম। বর্ণভিত্তিক অর্থাৎ যে ভাষা বর্ণ অনুসারে লেখা হয়। আবার জানলাম অক্ষর ভিত্তিক, যে ভাষাটা লেখা হয় কি অক্ষরের কারণে। আবার দেখলাম কি ভাবাত্মক। ঠিক আছে? তাহলে আমাদের লিখিত ভাষা যে 3 প্রকার ছিল সেটা আমরা ক্লিয়ার। এখন দেখো একটা ভাষার মোট উপাদান, অর্থাৎ কিসের সাহায্যে একটা ভাষা গঠিত হয়। যেমন আমাদের বাংলা ভাষায় ভাষা কি আমি তোমাদের বলেছি না, যেটার মাধ্যমে আমি মনের ভাব প্রকাশ করি। যেমন আমি যদি তোমাকে বলি যে আমি পড়াতে পছন্দ করি, এই যে একটি বাক্য আমি বললাম, তাই না? আমি পড়াতে পছন্দ করি। তুমি বুঝতে পেরেছো আমি কি বলতে চাই? বুঝতে পেরেছো না? এইটাই কিন্তু আমাদের ভাষা। কেন ভাষা? কারণ তার মাধ্যমে আমি মনের ভাব প্রকাশ করেছি। এখন এই যে আমি পড়াতে পছন্দ করি, এটা আসলে গঠিত হলো কিভাবে? যার যার সাহায্যে এইগুলো গঠিত হয়েছে তাকে বলা হয় উপাদান। আমাদের ভাষাটা যার যার সাহায্যে গড়ে ওঠে তার নাম কি? উপাদান। ঠিক ভাষার প্রধান উপাদানের মধ্যে প্রথমে রয়েছে ধ্বনি। তাহলে ধ্বনিটা কি আমাদের জানতে হবে। চলো ধ্বনিটা সম্পর্কে আমরা জানি। ধ্বনির ইংরেজি যে টার্মটা রয়েছে সেটা হলো সাউন্ড। যেমন এটা একটা ধ্বনি, কি সাউন্ড হয়েছে না? কিন্তু এটা আমাদের ভাষার ধ্বনি না। দুইটা কথা তোমাকে বুঝতে হবে। একটা হলো ধ্বনি,
আরেকটা হলো ভাষার ধ্বনি। আমরা যে বাংলা ব্যাকরণে আলোচনা করব সেখানে আলোচিত হবে কি আমাদের রাস্তাঘাটের ধ্বনি বা এমএস ধ্বনি না, আমাদের ভাষার ধ্বনি আলোচিত হবে। ভাষার ধ্বনি কাকে বলে? এই যে আমি এমন শব্দ করলাম, এই শব্দটা আমাদের ভাষার ধ্বনি না। ভাষার ধ্বনি হতে গেলে আমাদের সেটা কোথা থেকে তৈরি হতে হবে জানো? সেটা আমাদের বাকযন্ত্রের সাহায্যে তৈরি হতে হবে। বাকযন্ত্রের সাহায্যে তৈরি হতে হবে এবং সেটা পাশাপাশি লিখলে আমি একটা অর্থকে বুঝতে পারবো। যেমন দেখো এখানে আমাদের বইতে কি সংজ্ঞা দেওয়া আছে? বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর কাছে বোধগম্য আওয়াজকে আমরা সেই ভাষার ধ্বনি বলতে পারি। ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম উপাদান। তাহলে ভাষার ক্ষুদ্রতম উপাদানের নাম কি? ধ্বনি। আর এই ধ্বনিটা কি? আমরা মুখে যেটা উচ্চারণ করি। ধ্বনিটা কি? মুখে যেটা আমরা উচ্চারণ করি। যেমন কিন্তু দেখো এই আওয়াজ ও ধ্বনির পার্থক্যটা তোমরা একটু দেখে নাও। পশু পাখির ডাক, পশু পাখির ডাক বা এ জাতীয় কোনো ডাককে আমরা ধ্বনি বলবো না। কেন ধ্বনি বলবো না? ধরো আমাদের অনেক পাখির ডাক পছন্দ, তাই না? তোমাদের কোন পাখির ডাক পছন্দ? যেমন আমি কি কোকিলের ডাক পছন্দ করি। কোকিল যে শব্দটা করে সেটা কি একটা ধ্বনি? না, সেটা ভাষার ধ্বনি না। কারণ আমি জানি ভাষার ধ্বনি হতে গেলে মানুষের এই বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হতে হবে। তাই পশু পাখির যে আওয়াজটা রয়েছে, যে শব্দটা সে করে, যে সাউন্ডটা সে করে, সেটাকে আমরা বলবো আওয়াজ। কিন্তু আমরা তাকে কি বলবো না? ভাষার ধ্বনি বলবো না বা ধ্বনি বলবো না। তাহলে ভাষার একটি ধ্বনির জায়গায় আরেকটি ধ্বনি বদলে দিলে নতুন অর্থ তৈরি হয়। তাহলে আমি যখন দেখো বললাম কলম, কি বললাম? কলম। আমি তিনটা জিনিস বলেছি, ক, ল, ম, কলম। তিনটা আওয়াজ করেছি না, যেটা আমার বাকযন্ত্রের সাহায্যে তৈরি হয়েছে। এই তিনটাই হলো তিনটা ভিন্ন ধ্বনি। এবং এই ধ্বনিগুলোকে আমি যখন পাশাপাশি বসালাম, আমরা কিন্তু তার একটা অর্থ পেলাম, পেলাম না? আবার এই ধ্বনিকে যখন আমি উল্টে দিব তখন কিন্তু তার অর্থ পাল্টে যাবে। যেমন আমি যদি লিখি কমল, কি লিখি? কমল। এই কমল মানে পদ্ম ফুল। কমল মানে কি? পদ্ম ফুল। পদ্ম ফুল পছন্দ করো তোমরা কেউ? হ্যাঁ, পদ্ম ফুল পছন্দ করো? এই দেখো আমরা যখন লিখলাম কলম, আবার এই ধ্বনিটাকে কি করে দিলাম? পাল্টে দিলাম, জায়গাটা পরিবর্তন করে দিলাম। তাই কি হলো? আমাদের অর্থটা পাল্টে গেল। ঠিক এটাই বলেছে এখানে, যে ভাষার একটি ধ্বনির জায়গায় অন্য একটি ধ্বনি বদলে দিলে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়। অর্থাৎ এই শব্দটার অন্য একটা অর্থ থাকে। অর্থাৎ এই শব্দটার অন্য একটা অর্থ থাকে। যেমন আমাদের উদাহরণ দিচ্ছে কাল। কাল মানে ধরো আমরা আগামী কালকে বুঝি। ঠিক এখানে ক ধ্বনিটি বদলে খ ধ্বনি সম্পূর্ণ ভিন্ন অর্থ দিলেই কি হয়ে যাবে? হয়ে যাবে খাল। দেখো কয়ের জায়গায় আমি যখন বললাম খ ধ্বনি খাল, তখন কি অন্য অর্থ হয়ে গেল না? এই কথাটা এখানে বলছে যে একটা ধ্বনির বৈশিষ্ট্য হলো তাকে চেঞ্জ করে দিলে, পাল্টে দিলে অর্থটা পাল্টে যাবে। তাহলে আমরা এখানে কয়েকটা জিনিস শিখলাম। একটা জিনিস শিখলাম, এই ধ্বনির মাধ্যমে শব্দের তৈরি হয়। ধ্বনিকে পাশাপাশি লিখলে শব্দ হয়। তাহলে এই শব্দটাও কিন্তু আবার একটা ভাষার উপাদান। তাহলে সবচেয়ে ছোট উপাদানের নাম কি? ধ্বনি। কারণ দেখো এই শব্দটাও তৈরি হয়েছে ধ্বনি থেকে। তাহলে সবচেয়ে যে ছোট্ট উপাদান সেটার নাম হলো আমাদের ধ্বনি। ঠিক এরপরে দেখো ভাষার আরেকটা উপাদান হচ্ছে আমাদের শব্দ। এই শব্দ কি ছিল? যেমন আমি যখন কি বলি, ধ্বনিটা উচ্চারণ করি ক, এটা একটা ধ্বনি। ল, এটা একটা ধ্বনি। ম, এটা একটা ধ্বনি। তাহলে এই তিনটাকে যখন পাশাপাশি লিখি, এর আগে আমি উদাহরণটা দিয়েছি কলম, এই ধ্বনিগুলা পাশাপাশি বসার কারণে কি হলো? নতুন একটা শব্দ তৈরি হলো। এক বা একাধিক ধ্বনি মিলে কিসের সৃষ্টি হয়? শব্দের তৈরি সৃষ্টি হয়। তোমাদের আরেকটা জিনিস ঝামেলা হতে পারে। তোমরা আমাকে বলো তো, ধ্বনি ও বর্ণের পার্থক্য, তোমরা কি কেউ আমাকে বলতে পারবা ধ্বনি ও বর্ণের পার্থক্যটা কি? পার্থক্য আছে থাকলে আমাকে জানাও তো। হ্যাঁ, কে বলেছে? নাজমুস সাকিব। ছেলেরা কখনো ফুল পছন্দ করে না, মেয়েরা পছন্দ করে। তুমি কি পছন্দ করো সেটাই জানিয়ে দাও। খেলাধুলা, তাই না? আমি যখন ক্লাস 6-এ ছিলাম আমি কিন্তু অনেক খেলতাম, কিন্তু পড়াশোনাটাকে ঠিক রেখে।
তুমি পড়াশোনাটা ঠিক রেখে অবশ্যই কিন্তু তোমার পছন্দের কাজ তুমি করতে পারো। হ্যাঁ, যা অনেকেই বলছো জানি না জানি না, তবে যেহেতু আমরা জানি না, চলো জেনে নেই আমাদের ধ্বনি ও বর্ণের পার্থক্যটা কি। ধ্বনি হলো উচ্চারণ করি, ধ্বনি আমরা কি করি, উচ্চারণ করি। আমি যখন বললাম ক, এটা একটা ধ্বনি, মুখে বললাম, কিন্তু আমি যখন খাতায় লিখবো ক, যখন আমি লিখবো ক, এটা একটা বর্ণ, এটার নাম কি, এটা তখন বর্ণ হয়ে গেল। তাহলে এই বর্ণ, বর্ণ মানে হলো, দেখো বর্ণের সংজ্ঞাটা লিখে নাও। বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ। তাহলে বর্ণটা হলো কি, ধ্বনির লিখিত রূপ, বা আমি বলতে পারি ধ্বনির প্রতীক। কি বলতে পারি, ধ্বনির প্রতীক। অর্থাৎ আমরা যে একটা ধ্বনি উচ্চারণ করছি ক, এটা আমরা কিভাবে লিখবো, যেটা আমরা লিখবো সেটাই একটা বর্ণ, যেটা আমরা লিখবো সেটাই আমরা বর্ণ। ধ্বনি মুখে উচ্চারণ করি, বর্ণ খাতায় লিখি। বুঝতে পেরেছো? এটা উচ্চারণের সাথে সম্পর্কিত, এটা লেখার সাথে সম্পর্কিত। বুঝতে পেরেছো কি পারো নাই? সবাই কি বুঝতে পেরেছো? সবাই একটু জানিয়ে দাও। হ্যাঁ, যারা ধ্বনিটা বুঝো নাই, ধ্বনি হচ্ছে আমরা উচ্চারণ করি। ধ্বনি কাকে বলে, যেটা আমরা উচ্চারণ করব, মুখে উচ্চারণ করব, সেটা হলো ধ্বনি। কিন্তু এই উচ্চারণ রূপটা যখন আমি খাতায় লিখব, সেটা আমার বর্ণ। তাই আমি বলেছি বর্ণ হলো কি, ধ্বনির লিখিত রূপ। বর্ণ হলো ধ্বনির প্রতীক। ধ্বনিটাকে লিখিত রূপের নাম কি, বর্ণ। ঠিক আছে, এই তো সবাই সবাই ক্লিয়ার বলে দিয়েছো, সবাই ক্লিয়ার বলে দিচ্ছ। তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। তাহলে শব্দ কাকে বলে সেটা আমরা বুঝেছি। কিছু ধ্বনি একত্রে মিলিত হয়ে কি তৈরি হয়, শব্দ তৈরি হয়। তারপরে বাক্যটা কি, বাক্য হলো কিছু শব্দ পাশাপাশি বসে, কিছু শব্দ পাশাপাশি বসে মনের ভাবকে যখন প্রকাশ করে, তাকে বলা হয় বাক্য। যেমন আমি শুধু কলম বললাম, এটা আমার মনের ভাব প্রকাশ হয় নাই। কিন্তু আমি যদি বলি আমাকে একটি কলম দাও, বা আমি যদি বলি আমার লাল কলমে লিখতে পছন্দ, দেখো এখন অনেকগুলা শব্দ পাশাপাশি বলে, পাশাপাশি বসে আমি কি করেছি, আমার কিন্তু মনের ভাবকে প্রকাশ করেছি। তাই এখানে বলেছে আমাদের বাক্য বলতে কথা বা বাচনকে বোঝায়। আমরা ভাষার উপাদান হিসাবে ধরলে বাক্যের স্থান হলো তৃতীয়। বাক্য কি সেটা বুঝিয়েছি, এবং বাক্যের স্থানটা কি, তৃতীয়। তৃতীয় কেন হলো, কারণ দেখো আমাদের প্রথমে সবচেয়ে ক্ষুদ্র ছিল ধ্বনি, যেটা আমরা মুখে আওয়াজ করি, যার একটা লিখিত রূপ কি, বর্ণ। ঠিক এই ধ্বনি বা বর্ণ থেকে পাশাপাশি একাধিক ধ্বনি বসালে আমাদের তৈরি হয় কি, শব্দ। কি তৈরি হয়, শব্দ। এই আবার একাধিক শব্দ তৈরি, আবার একাধিক শব্দকে পাশাপাশি বসালে আমরা পাই বাক্য। বুঝতে পেরেছো? তাহলে ভাষার উপাদান হিসাবে সবচেয়ে ক্ষুদ্র, ভাষার উপাদান হিসাবে সবচেয়ে ক্ষুদ্র বা সবচেয়ে প্রথমটা হচ্ছে ধ্বনি, দ্বিতীয়টা হচ্ছে শব্দ, তৃতীয়টা হচ্ছে বাক্য। বুঝতে পেরেছো? তাহলে কিন্তু এই তৃতীয় স্থানের কথাটা মনে রাখতে হবে। প্রত্যেকটা ভাষার বা প্রত্যেকটা বাক্যেরই দুইটা উপাদান থাকে। কেউ কথাটা বলে, কেউ বাক্যটা বলবে, কেউ বাক্যটা শুনবে। তাই বলা হয়েছে বাক্যের সঙ্গে দুজনের সম্পর্ক রয়েছে। একটা হলো বক্তা, বক্তা কি, স্পিকার বা যে বলে, বক্তা হলো যে বলবে। আরেকটা হলো কি, শ্রোতা, যে শুনবে। আমি একটা বাক্য বলবো, কেউ এটা শুনবে, তখনই সেটা বাক্য হবে। এই দুই পক্ষের মধ্যে কোনো ঘাটতি থাকলে চলবে না। বক্তা যা বলে তাতে শ্রোতার কৌতূহল মিটতে হবে। তাহলে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছে। গুরুত্বপূর্ণ কথাটা কি, তোমার, আমি যে একটা কথা বলবো সেটা তখনই বাক্য হবে যখন যে কথাটা শুনবে সে তার কৌতূহল মিটাতে পারবে। সে তার কি পারবে, কৌতূহল মিটাতে পারবে। যেমন আমি যদি তোমাকে বলি, তোমাকে যদি আমি বলি কি, বললাম পৃথিবী সূর্যের, পৃথিবী সূর্যের, এই পর্যন্ত বলে আমি থেমে গেলাম। কি করলাম, পৃথিবী সূর্যের। এখানে একাধিক শব্দ রয়েছে, কিন্তু এটা কি বাক্য হবে, না। শুধু একাধিক শব্দ পাশাপাশি বসলেই বাক্য হয় না। বাক্য হতে গেলে কি করতে হবে, আমার যে বলবে তার সম্পূর্ণ মনোভাবও প্রকাশ করতে হবে, যে শুনবে তার কোনো আকাঙ্ক্ষা থাকা যাবে না, সে সম্পূর্ণ জিনিস বুঝতে পারবে। যেমন দেখো, আমি যদি বলি পৃথিবী সূর্যের,
থেমে যায়, তোমার কি কিছু শুনতে মন চাচ্ছে না? তো কারণ কি, তুমি হলো এখন শ্রোতা। তাহলে তোমার শ্রোতার যেহেতু আমি আকাঙ্ক্ষাকে পূর্ণ করতে পারিনি, তাই এটা আর বাক্য না, তাই এটা আর কি নয়, বাক্য নয়। বুঝতে পেরেছো? শুধু পাশাপাশি শব্দ থাকলে সেটা বাক্য হবে না। সেটা তখনই বাক্য হবে যখন বক্তা এবং শ্রোতার মনোভাবকে সম্পূর্ণ প্রকাশ করবে। এজন্য বলা হয় যা উক্তি হিসাবে সম্পূর্ণ এবং যাতে শ্রোতা পরিপূর্ণভাবে তৃপ্ত হয়। তৃপ্ত হওয়া মানে কি, মানে মনের মধ্যে আর কোনো আকাঙ্ক্ষা নাই, আমি যা জানতে চেয়েছিলাম সেটা জেনে গেছি, তৃপ্ত হয়েছি। বলি না তৃষ্ণাতে পানি খেয়ে তৃপ্ত হলাম, মানে আমার আশা বা তৃষ্ণাটা মিটে গেছে। অনেকগুলো শব্দ বা পাশাপাশি সুবর্ণস্থ হয়ে সেটি হলো বাক্য। এই সংজ্ঞাটা আমাদের মুখস্থ করা চাই। তোমার কিন্তু এটার মধ্যে সুন্দর করে বলে দিয়েছে। অনেকগুলো শব্দ, অনেকগুলো শব্দ বা পদ দুইটা একই কথা। একটা শব্দকে বাক্যে ব্যবহার করলে সেটা আমাদের পদ হয়ে যায়। কি বললাম? একটা শব্দকে বাক্যে ব্যবহার করলে সেটা পদ হয়ে যায়। পাশাপাশি সুবিন্যস্তভাবে বসালে, মানে বিন্যস্তভাবে বসাতে হবে। পাশাপাশি বসালে বক্তার মনের ভাব প্রকাশ করলে সেটা হবে বাক্য। ঠিক আছে, বাক্য সংজ্ঞাটা বুঝতে পেরেছো? যেমন দেখো, আমরা বাংলাদেশে বাস করি, তুমি কথাটা বুঝেছো। কিন্তু আমি যদি বলি যে কি, বাস বাস বাংলাদেশ করি আমরা, ওইভাবে কিন্তু মিলে না। বাস করি বাংলাদেশ মিলবে না। তার মানে কি, সুবিন্যস্তভাবে যে শব্দটার পরে যে শব্দটা বসালে আমি আমার অর্থকে বুঝাতে পারবো, শ্রোতাকে বুঝাতে পারবো আমি কি বলতে চাই, এবং শ্রোতা সেটা বুঝবে। ঠিক আমাকে বাক্য করতে গেলে ঠিক এই গুণটা রাখতে হবে, সুবিন্যস্তভাবে, সুবিন্যস্তভাবে বসাতে হবে এবং মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে হবে। সেটা হবে কি, বাক্য। তাহলে দেখো, আমাদের এই যেখান থেকে শুরু করেছিলাম একটা শব্দ বাক্য দিয়ে, একটা ভাষাতে এই বাক্য যখন আমি ব্যবহার করছি সেখানে কি লিখছি, স্বরেয়া যখন শুরুতে লিখলাম, এটা একটা ধ্বনি। যখন আমি মুখে উচ্চারণ করব এটার নাম কি, ধ্বনি। যেহেতু আমি লিখেছি তাহলে আমি বলতে পারি এটা একটা বর্ণ। বুঝতে পেরেছি? পেরেছি কি না? এই আটা একটা কি, ধ্বনি। যখন আমি মুখে বলবো আ, কিন্তু যেহেতু লিখেছি সেটা একটা বর্ণ। ঠিক এই আ এবং ম, এই তিনটা, দেখো যখন আমি এই তিনটাকে একসাথে ধরবো, এখানে কে কে রয়েছে, এখানে রয়েছে আ, আবার রয়েছে কি ম, আবার রয়েছে একটা রস্যই, যেটা কার আকারে আছে, আমরা কার সম্পর্কেও পরে পড়বো। এই তিনটা ধ্বনি বা বর্ণ মিলে তৈরি হলো কি, একটা শব্দ তৈরি হলো। তাহলে ধ্বনি থেকে শব্দ তৈরি হলো। সেই শব্দ, এটা একটা শব্দ, এটা একটা শব্দ, এটা একটা শব্দ, এটা একটা শব্দ। এই শব্দগুলো মিলে আবার কি তৈরি হলো, একটা বাক্য তৈরি হলো। সেটা আবার কি তৈরি হলো, বাক্য তৈরি হলো। আবার বাগর্থটা কি, এই যে আমি বললাম আমি পড়াতে পছন্দ করি, পছন্দ করা মানে কি, ভালো লাগা। এটা যে তুমি বুঝতে পেরেছো, একটা অর্থ দিয়েছে না? বা আমি যদি বলি আমি একটি কলম কিনবো, এই কলম মানে কি, একটি অর্থ তুমি পাচ্ছ না? এই বাগর্থ মানে অর্থকেই বোঝায়, ভাষার অর্থকে বোঝায়। বাগর্থ মানে ভাষার অর্থকে বোঝায়। তাহলে একটা জিনিস খুব ভালো করে ক্লিয়ার হয়ে নাও, ভাষার প্রধান উপাদান চারটি। কি কি? ধ্বনি এবং কি শব্দ, বাক্য ও বাগর্থ। আমরা দেখেছি একটা ধ্বনি ও বর্ণের পার্থক্য কি, দেখেছি ধ্বনি থেকে কিভাবে শব্দ তৈরি হয়, এটাও দেখেছি শব্দ থেকে কিভাবে বাক্য তৈরি হয়। বুঝতে পেরেছি? আমরা কি বুঝতে পেরেছি কিনা? বুঝতে পেরেছি? সবাই একটু আমাকে জানিয়ে দাও। জানিয়ে দাও তাড়াতাড়ি। হ্যাঁ, সবাই আশা করি বুঝতে পেরেছো। তোমরা কিন্তু অনেকেই জানিয়ে দিয়েছো। তাহলে যদি আমরা বুঝে থাকি, যদি আমরা বুঝে থাকি তাহলে চলো একটা কুইজ খেলে ফেলি। কেমন, কুইজ খেললে কেমন লাগবে? তার মানে আমি তোমাদের বলেছিলাম না, বাংলা দ্বিতীয় পত্রের আমরা যে পরীক্ষা দিব, অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা, সেখানে 50 নম্বরের পরীক্ষা দিতে হবে, তাই না? ঠিক 50 নম্বরের মধ্যে কিন্তু আমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে। এমসিকিউ প্রশ্ন কি, ঠিক এইভাবে থাকবে, তোমার এটা দাগাইতে হবে সঠিকটা। তাহলে আমাকে কিন্তু এই কুইজের উত্তরটা তোমরা সবাই দিয়ে দাও তো, ফার্স্ট দিয়ে দাও, ফার্স্ট। দেখি কে সবচেয়ে ভালো পারো, দাগিয়ে দাও তাড়াতাড়ি।
তোমরা অনেকেই উত্তর জানিয়ে দিয়েছো। চলো আমরা একটু সমাধান করি। এতক্ষণ যা পড়লাম, আমাদের পরীক্ষায় কি আসবে, আমরা কিভাবে সমাধান করব। প্রশ্নে বলল, প্রাণী জগতে একমাত্র কাদের ভাষা রয়েছে? আমি তোমাদের শুরুতেই বলেছিলাম, শুধুমাত্র মানুষের ভাষা রয়েছে। ভাষা শুধুমাত্র কার রয়েছে? মানুষের রয়েছে। তাহলে আমাদের উত্তর কি? সি নাম্বার। অর্থাৎ এই কুইজের উত্তর হবে কি? সি নাম্বার। দেখি তোমরা কে কোন অ্যান্সার করেছো। আমি যদি দেখতে চাই প্রথম 10 জনকে, আমাদের কি, তোমরা যারা মনে করবা তাহলে এগুলো উত্তর কেন হলো না? পাখি আওয়াজ করতে পারে, পাখি কি করতে পারে না? ধ্বনি তৈরি করতে পারে না, কারণ পাখির মধ্যে আমাদের মতো বাকযন্ত্র নেই। আমাদের মস্তিষ্কের মতো পাখির মস্তিষ্ক না। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন, ভাষা তৈরি করার জন্য যে স্নায়ুতন্ত্র, যে মস্তিষ্ক, যে বাকযন্ত্রের প্রয়োজন সেটা শুধু মানুষের রয়েছে। তাই ভাষা শুধু কার রয়েছে? শুধুমাত্র মানুষের রয়েছে। হ্যাঁ, গুড গুড। সবাই কিন্তু দেখতে পেয়েছো। দেখো, সবার আগে অ্যান্সার করেছো, রাইট অ্যান্সার অহনা, তারপরে করেছো রায়হান, মুবাশিরা, তাহসিন, ইমাম হানজালা, বিশাল, ফাতেহা, তানিহা। তোমরা কিন্তু সবাই অ্যান্সার করেছো। আমি যাদের নাম বললাম তারা একটু তাড়াতাড়ি অ্যান্সার করেছে, তাই কিন্তু তাদের নাম পড়লাম। কিন্তু তোমরা প্রত্যেকেই যারা যারা সঠিক অ্যান্সার করেছো, তোমাদের কনগ্রাচুলেশন। তোমরা তো আর আমার সামনে নেই, থাকলে তোমাদের চকলেট দিতাম। কিন্তু যেহেতু তোমরা নাই, কিন্তু আমরা বুঝেছি, তাই না? উত্তরগুলা কেন হবে শুধু মানুষের? কারণ বাকিগুলার ক্ষেত্রে কোনো তাদের বাকযন্ত্র নেই, তাদের মস্তিষ্ক মানুষের মতো না। বোঝা গেছে? এটা মনে রাখবা, শুধুমাত্র মানুষের ভাষা রয়েছে। তাহলে ভাষা ব্যবহারের জন্য অন্যান্য প্রাণীর তুলনায় মানুষের ব্যতিক্রম যে দিক থেকে, এটা কি কারণে অন্য মানুষের ভাষা, মানে শুধুমাত্র মানুষের ভাষা আছে, অন্য প্রাণীর নেই? এটার উত্তর একটু করে দেওয়ার চেষ্টা করো তো। সবাই এই কুইজটার উত্তর দাও। হুম, এটার কিন্তু অধিকাংশ মানুষ ভুল করেছো। তোমরা ভুল করবা বলেই কিন্তু আমি এই কঠিন প্রশ্নটা নিয়েছি। ভুলটা কি? তাহলে চলো আমরা দেখি। তোমাদের প্রশ্নে বলা হয়েছে, ভাষা ব্যবহারের জন্য অন্যান্য প্রাণীর তুলনায় মানুষ ব্যতিক্রম যে দিক থেকে, তা হলো আমরা স্নায়ুতন্ত্রের কথা বলেছি। অর্থাৎ স্নায়ুতন্ত্রটা কি? আমাদের মানুষের যে স্নায়ুতন্ত্র রয়েছে সেটা অন্য পশু পাখিদের থেকে ভিন্ন। এটা হবে, তোমরা কনফার্ম করেছো। এটাও হবে, সেটাও কনফার্ম করেছো। কিন্তু মানুষের অন্যান্য প্রত্যঙ্গ, এই কথাটা এসে তোমাদের মনে হয়েছে যে ভাই আমাদের তো হাত রয়েছে, তাহলে পাখি পশুদেরও তো অনেকের হাত রয়েছে। আসলে কি পাখিদের হাত রয়েছে? কিন্তু আমাদের কিন্তু সেটা না। মূল কথা হচ্ছে, দেখো আমাদের মুখ, ঠোঁট, জিভ বা নাক, আমাদের মানুষের যে এই পতঙ্গগুলো যেভাবে তৈরি করা হয়েছে, অন্য পশু পাখির কিন্তু এই জিনিসগুলো সেভাবে নেই। তাহলে যেহেতু অন্যান্য পতঙ্গগুলোর মধ্যেও আমরা পার্থক্য দেখতে পাই, অন্যান্য পতঙ্গগুলোর মধ্যে পার্থক্য দেখতে পাই, তাহলে কিন্তু এটাও হবে। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? 1 2 3 হবে। তোমরা যারা ভুল করেছো, একটুও ভয় পাওয়ার কিছু নেই। আমি জানতাম ভুল করবা, সেই কারণেই কিন্তু এটা দিয়েছি। এখন মনে থাকবে যে হ্যাঁ, পশু পাখি ও মানুষের মধ্যে পার্থক্য রয়েছে মস্তিষ্কের, স্নায়ুতন্ত্রের। এছাড়া অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, নাক, ঠোঁট, মুখ, জিভ, এগুলোর মধ্যেও কিন্তু পার্থক্য রয়েছে। এই পার্থক্য থাকার কারণে তাদের কোনো ভাষা নেই, মানুষের ভাষা রয়েছে। বুঝতে পেরেছো এখন? সবাই বুঝতে পেরেছো? তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো, এখানে বললো কি, ভাষার মাধ্যমে আমরা যে ধরনের অনুভূতি প্রকাশ করি, ভাষার মাধ্যমে আমরা কি কি প্রকাশ করি? হিংসা বিদ্বেষ প্রকাশ করি কি করি না? অবশ্যই করি। ভালো লাগা ভালোবাসা সেটাও প্রকাশ করি। ঘৃণা ক্ষোভ এটাও প্রকাশ করি। অর্থাৎ ভাষার ব্যবহার থেকে এখানে প্রশ্ন এসেছে, আমাদের উত্তর কোনটা হবে? 1 2 3 হয়ে যাবে। কারণ ভাষার মাধ্যমে আমরা হিংসা বিদ্বেষও প্রকাশ করি, ভালো লাগা ভালোবাসাও প্রকাশ করি। তাহলে দেখো, এরপরের আমাদের কি রয়েছে? ভাষাকে দেশ গঠনের কি হিসাবে গ্রহণ করা হয়?
আমরা একটু আগে পড়েছি কি হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়, ভাষাকে বলা হয় দেশ গঠনের হাতিয়ার, তাই না? তাহলে দেখো ভাষা কত প্রকার, আমরা জানি ভাষা কয় প্রকার, দুই প্রকার, কি কি? মৌখিক ভাষা এবং লিখিত ভাষা। কিন্তু লিখিত ভাষা কয় প্রকার, সেটা কিন্তু তিন প্রকার, বর্ণভিত্তিক, অক্ষরভিত্তিক এবং ভাবাত্মক। তারপর দেখো যেসব ভাষা লেখার ব্যবস্থা নেই সেগুলোকে কি বলে, যেহেতু লেখার ব্যবস্থা নেই সেটাকে আমরা বলবো কি মৌখিক ভাষা, সেটাকে বলবো মৌখিক ভাষা। তারপরে দেখো কোন ভাষা সীমাবদ্ধতা রয়েছে, উত্তর হবে কি মৌখিক ভাষা সীমাবদ্ধতা রয়েছে, কারণ সেটাকে তো আর লেখা যায় না, তাই না? তারপর দেখো ভাষার লিখন ব্যবস্থা আমরা পড়েছি বর্ণভিত্তিক, আমরা পড়েছি অক্ষরভিত্তিক, আমরা পড়েছি ভাবাত্মক। তাহলে উত্তর কোনটা, উত্তর হলো 1 2 3, বুঝতে পেরেছি? দেখো যে ভাষার বর্ণ রয়েছে সেগুলো কোনগুলো আমরা পড়েছি, বাংলা ভাষার বর্ণ রয়েছে, ইংরেজি ভাষার বর্ণ রয়েছে, তামিল ভাষারও বর্ণ রয়েছে, পড়েছি না? তাহলে উত্তর হবে 1 2 3। কিন্তু প্রশ্নে যদি আসে কোনটা অক্ষর ভিত্তিক ভাষা, উত্তর কি হবে জাপানি ভাষা। কোনটা ভাবাত্মক ভাষা, উত্তর কি হবে চাইনিজ বা কোরিয়ান ভাষা, তাই না? এগুলো কিন্তু আমরা পড়েছি। তাহলে দেখো অক্ষর কি, অক্ষর কি বর্ণ না, আমরা বর্ণ এবং ধ্বনি বাক্য অক্ষরের পার্থক্য দেখেছি। অক্ষর হলো কি কথার টুকরো অংশ, যেমন মা মা, মামার দুইটা অক্ষর রয়েছে, তাহলে কথার টুকরো অংশ। তাহলে উচ্চারণের একক কি, সেটাও আমরা জানি অক্ষর। তাহলে অক্ষর অনুযায়ী যেসব ভাষা লেখার ব্যবস্থা গড়ে ওঠে তাকে কোন ধরনের বলে, সেটাকে বলে অক্ষর ভিত্তিক। ভাষার প্রধান উপাদান কয়টি, আমরা জানি 4টি, কি কি? ধ্বনি, শব্দ, বাক্য এবং বাগর্থ, মানে অর্থ থাকবে। কোনটি ভাষার উপাদান নয়, বাগধ্বনি, বাগর্থ, আওয়াজ, বাক্য। আমাদের এই আওয়াজ কিন্তু কোনো ভাষার উপাদান নয়। বাগধ্বনি মানে কি, যেটা আমরা উচ্চারণ করি, বাগধ্বনি মানে এখানে ধ্বনিকে বুঝিয়েছে, বুঝতে পেরেছো? এটা কিন্তু উপাদান। উত্তর তাহলে কোনটা হবে, উত্তর হবে এটা। আমি একটু মুছে দেই, উত্তর হলো কি আওয়াজ, কারণ আওয়াজ ভাষার উপাদান নয়, কারণ আওয়াজ তো সবাই করতে পারে, সবার তো আর ভাষা থাকে না। আর পশু পাখির ডাককে বলা হয় আওয়াজ, কারণ তাদের কোনো ভাষা নেই। তাহলে আমরা কিন্তু আমাদের যা ছিল আজকের আলোচনায় আমরা কিন্তু শেষ করেছি। তোমরা অনেকেই শেষ পর্যন্ত রয়েছো এবং অনেক ধৈর্যের সাথে ক্লাস করেছো। যারা করেছো শুরু থেকে আমার সাথে ছিলে, তোমরা কিন্তু সবার থেকে অলরেডি এগিয়ে আছো। তোমাদের মনের মধ্যে যে স্পৃহাটা নতুন কিছু জানার, নতুন বই পেয়েছো, নতুন নতুন পড়ার, এটা কিন্তু খুবই খুবই কাজে দিবে। তাহলে আমরা আজকে কি পড়েছি, আমরা কিন্তু আজকে অনেক কিছু জেনেছি। প্রথম পত্রের প্রশ্নের ধরন জেনেছি, মান বন্টন জেনেছি, গল্প পড়েছি, সেই গল্প থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে সেটাও দেখেছি। আবার দ্বিতীয় পত্রের মান বন্টন জেনেছি, এমসিকিউ প্রশ্নটা কিভাবে আসবে, কিভাবে পড়বো বুঝে বুঝে, সেটাও কিন্তু আমরা জেনেছি, জেনেছি না? হ্যাঁ, সবাই একটু বলে দাও আজকের ক্লাস তোমাদের আমরা যা যা পড়লাম। হ্যাঁ, কাজী হাফসা সারাত বলেছো বই পাই নাই, বই পেয়ে যাবে খুব শীঘ্রই, কিন্তু আমাদের ক্লাস করতে কিন্তু বইয়ের প্রয়োজন হচ্ছে না, আমরা কিন্তু সকল কিছু লিখে দিচ্ছি। তোমাদের লেখার অংশটা খাতায় লিখে নিবা আর বই খুব শীঘ্রই পেয়ে যাবা। তাহলে দেখো, হ্যাঁ, নাজমুত স্যার কি চকলেট খেতে চাচ্ছ? আচ্ছা, ইনশাল্লাহ তোমাদের খাওয়াবো। তাহলে আমরা সবাই বুঝেছি। তাহলে কিন্তু আমরা আজকের ক্লাসটি শেষ করলে শেষে গিয়ে আমরা একটু জানতে পারি আজকের আমাদের ক্লাসটা ছিল কি ফ্রি ক্লাস ছিল, অর্থাৎ এখানে সবাই করতে পেরেছে। কিন্তু এর পরবর্তীতে আমাদের কিন্তু আর ফ্রি ক্লাস নেই, আমাদের কোর্স যে শুরু হবে সামনে, আমাদের 10 জানুয়ারি থেকে শুরু হবে। কোথায় কোথায়, সেটা হচ্ছে আমাদের দেশের 91টা ব্রাঞ্চ রয়েছে, অর্থাৎ প্রায় তোমার যে ডিস্ট্রিক্ট, তুমি যে জেলায় রয়েছে সেই জেলাতেই কিন্তু আমাদের ব্রাঞ্চ রয়েছে। আমরা কিন্তু অনলাইনে বা কম্বো ব্যাচ যেটাই নেই, আমরা যদি কম্বো ব্যাচটা নেই তাহলে কিন্তু আমি ওই ব্রাঞ্চে গিয়ে পরীক্ষাটা দিতে পারবো, আর যদি অনলাইনে নেই তাহলে অনলাইনে ক্লাস করব, অনলাইনে পরীক্ষা দিতে পারবো। তাহলে ক্লাস শুরু কবে থেকে, 10 জানুয়ারি থেকে। তোমাদের সাথে আবার দেখা হবে, আবার নতুন গল্প, নতুন কবিতা, ব্যাকরণের কঠিন কঠিন টপিক আমরা কিন্তু খুব সহজে শেষ করব। দেখবা ক্লাস 6-এর পড়া কতটা মজার, এবং ক্লাস 6-এর পড়াটাকে কোনোভাবে গ্যাপ রাখা যাবে না, কারণ তুমি 6-এ যা পড়বে, বিশেষ করে বাংলা দ্বিতীয় পত্র, 7-এ গিয়ে কিন্তু সেটাই প্রয়োজন। 7 থেকে আবার ক্লাস 8-এ যাবে, তখনও সেটাই প্রয়োজন। অর্থাৎ তুমি 6-এ যা পড়বে সেটা তোমার ফাউন্ডেশন হিসাবে কাজ করবে। একটা বিল্ডিং করার সময় আমরা যদি ফাউন্ডেশনটা স্ট্রং না করি, সেটার উপরে কি 5 তলা 10 তলা করা সম্ভব না। ঠিক ওই ফাউন্ডেশনের মতো হচ্ছে আমাদের ক্লাস 6, সেটা যেন তোমাদের মনে থাকে।
তাহলে দেখো আমাদের এই কোর্সের সুবিধাগুলো কি কি বা কোন সেবাগুলো আমরা পাই প্যারালাল টেক্সট বই। প্যারালাল টেক্সট বই কোনগুলো? আমাদের যে বোর্ড বই রয়েছে সেই বইকে বিচার বিশ্লেষণ করে কিভাবে সহজ কথায় লেখা যায়। যেমন অনেকেই অনেক কিছু বুঝতে পারো না, যেমন স্বার্থপরতা। স্বার্থপরতা মানে কি? স্বার্থপরতা মানে হলো আমি কারোর উপকার করি না, শুধু নিজের কথা ভাবি, নিজের কথা ভেবে অন্যকে ক্ষতি করি, সেটা হচ্ছে স্বার্থপরতা। আবার নিহিত থাকা মানে সেটার মধ্যে থাকা। ঠিক আছে, এই ধরনের যে অর্থগুলো রয়েছে সেটা কিন্তু আমাদের প্যারালাল টেক্সটে খুব সুন্দর করে ব্যাখ্যা আকারে দেওয়া আছে। তাহলে আমাদের শিক্ষক প্যানেল সম্পর্কে তুমি জানো। আমরা আজকে যে ক্লাসটা করব, পরবর্তী ক্লাসে আমরা এমসিকিউ পরীক্ষা দিব, অধ্যায় ভিত্তিক সিকিউ পরীক্ষা দিব। ঠিক তুমি অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় যেটা লিখবা, যেভাবে লিখবা সেটা কিন্তু তুমি মডেল টেস্টে দিতে পারবা। আমরা কিন্তু সেই খাতাগুলো দেখব এবং দেখে তোমার কোনটা কোনটা ভুল রয়েছে, তোমার কোথায় উন্নতি করা প্রয়োজন, সেটা কিন্তু আমরা তোমাকে ধরিয়ে দিব। ধরিয়ে দিলে তোমাদের উপকার হবে না? অবশ্যই উপকার হবে, এবং তুমি স্কুলের পরীক্ষা অনেক ভালো করতে পারবে। আর আমাদের সার্বক্ষণিক কিউএনএ সার্ভিস, অর্থাৎ কি, তুমি যখন কিছুকে ভুলে যাবে, পড়তে গিয়ে পারবে না, আমাদের সেবা কিন্তু তুমি সাথে সাথে নিতে পারবে। ঠিক আছে, তাহলে আমাদের প্যারালাল টেক্সটের কথা তোমাকে বলেছি। আমাদের ক্লাসের যে সার্ভিসগুলো রয়েছে সব কিন্তু তুমি দেখতে পাচ্ছ। তাহলে তোমাদের সাথে আবার হবে আমাদের দেখা, সেরা স্কুলের সেরাদের সাথে অনলাইনে সেরা প্রস্তুতিতে আবার দেখা হবে। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা অনেকেই যারা আমার নাম জানতে চেয়েছো, আমি হচ্ছে নাইমুর শরীফ, পড়ালেখা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে। ঠিক আছে, এর পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।